আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচের ফিজিক্সের প্রথম ফ্রি ক্লাসে। যারা ক্লাসটাতে জয়েন করে ফেলেছো, ক্লাসটা আমাদের ইউজুয়ালি হচ্ছে শিডিউল যেটা থাকে, আমরা আমাদের লাইভ ক্লাসগুলি শিডিউল টাইমের 5 মিনিট আগেই শুরু করি। বাট আমরা একদম পড়ানো শুরু করে দিই না, একদম ক্লাস শুরু করে দিই না, তোমাদের সাথে কথাবার্তা বলি, তারপরে এক্সাক্ট টাইমে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো যারা ক্লাসটাতে জয়েন করে ফেলেছো সবাইকে আসসালামু আলাইকুম, এবং সবাই একটু প্রথমেই জানাই দাও যে আমার কথা ঠিকঠাক মতন শুনতে পাচ্ছ কিনা এবং আমার পেছনের বোর্ড সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আর আমি একটু দেখতে থাকি কে কে জয়েন করছো আমাদের সাথে। আমি হচ্ছে বশিরকে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে রিজভি আহমেদ আছে আমাদের সাথে, তারপর হচ্ছে শাশ্বতী সাহা আছে আমাদের সাথে। ওকে, যারা ক্লাসটাতে জয়েন করে ফেলেছো, তোমাদের যদি পরিচিত ফ্রেন্ড থাকে তাদেরকে একটু বলে দাও যে যেন ক্লাসটাতে জয়েন করে ফেলে। কারণ হচ্ছে দেখা গেছে যে তোমরা তো একসাথে অনেকেই এসএসসি দিছো, তোমাদের ফ্রেন্ডরাও হচ্ছে নতুন মানে নতুন জার্নিটা শুরু করবে, অর্থাৎ কলেজ লাইফের জার্নিটা শুরু করবে। সেই জার্নিটাতে তুমি তোমার ফ্রেন্ড মানে একদম কাছের ফ্রেন্ড হোক দূরের ফ্রেন্ড হোক, সবাই যেন একসাথে এই জার্নিটাতে থাকতে পারো, এই কারণে তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিতে পারো। আর যারা ক্লাসটাতে জয়েন করে ফেলেছো টাইমলি জয়েন করার জন্য থ্যাংক ইউ। আমরা হচ্ছে মেইনলি 7টার সময় ক্লাসটা শুরু করব, এবং মোটামুটি আমাদের হচ্ছে বাকি স্টুডেন্টরা যখন জয়েন করবে তখন আমি তোমাদের ওভারঅল আইডিয়াটা দিয়ে দিব যে আজকের ক্লাসে আমাদের কি কি অ্যাক্টিভিটিস থাকবে, আমরা কি কি পড়বো, বা আমরা আজকে ক্লাসের ব্যাপারে কি কি জানবো, সব ইন ডিটেলস ইনশাল্লাহ ডিসকাস করে দিব আমরা। সো তোমরা একটু যারা জয়েন করে ফেলেছো তোমরা একটু জানাই দাও তো যে এটা কি 10 MS এর সাথে তোমাদের প্রথম ক্লাস, নাকি আগে কোনো অনলাইন ব্যাচ বা এসএসসি এসএমপি কোর্স কোথাও হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিল। যারা ক্লাসটাতে জয়েন করছো একটু শুরুতেই জানাই দাও তো যে তোমরা কি একদম আজকে 10 MS এর প্রথম লাইভ কোনো ক্লাসে জয়েন করছো, নাকি আগে কোনো কোর্সে আমাদের সাথে যুক্ত ছিলাম। আর আমরা ক্লাসটা শুরু হয়ে গেলে আমরা আমাদের আমার পরিচয়টা, তারপর হচ্ছে আজকের ক্লাসে আমরা কি কি দেখবো সবকিছু নিয়ে ইনশাল্লাহ হচ্ছে ডিসকাস করে দিব। আমাদের সাথে হচ্ছে জান্নাতুল নাইম লিমা জয়েন করছে, তারপর হচ্ছে লামিয়া আক্তার বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা জয়েন করে ফেলছো একটু জানাই দাও তো ভাইয়াকে যে এটা কি তোমাদের একদম 10 MS এর সাথে প্রথম কোনো ক্লাস, নাকি হচ্ছে আগে কোনো কোর্সে আমাদের সাথে যুক্ত ছিলাম। যদি এটা প্রথম ক্লাস হয় তাহলে তো হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে অর্থাৎ লাইভ ক্লাসগুলি আমরা কিভাবে কন্ডাক্ট করি সেইটার ব্যাপারে যেমন ধারণা পাবা, পাশাপাশি হচ্ছে আমরা কিভাবে ক্লাসগুলি কন্টিনিউ করি বা ক্লাসে কিভাবে পড়াই সেটার ব্যাপারেও কিন্তু তোমরা আজকে ধারণা পাবা। বাট যারা আমাদের সাথে আগে কোনো না কোনো কোর্সে যুক্ত ছিল তোমাদের তো হচ্ছে আমাদের অ্যাপে এইভাবেই তো লাইভ ক্লাস হয়েছে। সো এইটার সাথে এই ইন্টারফেস বলো বা কিভাবে লাইভ ক্লাসগুলি হয় সেগুলির সাথে তো তোমরা খুব ভালোভাবে পরিচিত। আচ্ছা, মহসিনা আলম জানাচ্ছে প্রথম ক্লাস, তারপর হচ্ছে শাশ্বতীও জানাচ্ছে হচ্ছে প্রথম ক্লাস। আচ্ছা, জান্নাতুল নাইম লিমা বলতেছে ফ্রি ক্লাস করছি বাট আজকে, হ্যাঁ ওকে, হ্যাঁ বাট ফ্রি ক্লাসগুলি তো ম্যাক্সিমাম কোর্স হচ্ছে হয় ফেসবুক লাইভে, না হয় হচ্ছে আমাদের ইউটিউব লাইভে, অথবা ইউটিউবে আমাদের রেকর্ডেড ক্লাস থাকে সেইখান থেকে করছো। বাট আমাদের অ্যাপে মেবি হচ্ছে সবার জন্য না হইলে ম্যাক্সিমামের জন্য আমাদের অ্যাপে মেবি হচ্ছে প্রথমবারের মতন হচ্ছে এই লাইভ ক্লাসটা করতেছো। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা আজকে প্রথমবারের মতন যুক্ত হইছো। আমরা একটু অপেক্ষা করব, বাকিরা হচ্ছে মোটামুটি জয়েন করলে, আমরা যেহেতু আমাদের 7টার সময় টাইম দেয়া, সো আমরা ইনশাল্লাহ 7টার সময় হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করব। এবং আমি হচ্ছে আইডিয়া দিয়ে দিব যে আজকে আমরা কি কি পড়ব। ইসরাত জাহান আখি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একটু জানাই দাও তো যে তোমাদের হচ্ছে কোন কলেজে পড়ার ইচ্ছা, মানে এখন তো হচ্ছে দেখা গেছে যে নিজেদের চয়েস মতোই তো আমরা কলেজে ভর্তি হই বা চয়েসটা দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা যে কার কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা। হিমেল সাদমান, হ্যাঁ ক্লাসটা হচ্ছে রেকর্ডেডও থাকবে। আর মেইনলি লাইভ ক্লাসটা করলেই আমার মতে ভালো, কারণ লাইভ ক্লাসটা থেকে তুমি একদম লাইভ ক্লাস করার যেই ফিলটা, তুমি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারবা, তুমি কমেন্টে আমার অ্যান্সার দিতে পারবা, বা যে কোনো বিষয় কিন্তু আমাকে জানাইতে পারবা। সো সেই জিনিসটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, এই কারণে আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরা যেন হচ্ছে লাইভ ক্লাসটা করো আমাদের সাথে। ওকে, যেটা জিজ্ঞেস করছিলাম যে তোমরা একটু জানাই দাও তো যে তোমাদের হচ্ছে কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, বা কোন কলেজে মানে টার্গেট ড্রিম কলেজ, বা এরকম এই কলেজে আমার ভর্তি হওয়ার ইচ্ছা, এরকম কি কারোর আছে, নাকি যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেলেই হয়। একটু কমেন্ট করে জানাও তো যে কার কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, আমি একটু দেখি যে কার কোথায় ভর্তি হওয়ার ইচ্ছা।
ওকে, সবাই একটু কমেন্ট করে জানাই দাও। আর আমরা যেটা বললাম, আমাদের যেহেতু শিডিউল টাইম ছিল 7টা, আমরা ইনশাল্লাহ হচ্ছে 7টার সময় ক্লাসটা শুরু করব। আচ্ছা, 7টা মোটামুটি বেজেও গেছে, আমরা আর একটা মিনিট অপেক্ষা করি। আর একটা মিনিট অপেক্ষা করে, যেহেতু আজকে হচ্ছে একদম প্রথম একটা ক্লাস হচ্ছে ফিজিক্সের, এই কারণে হয়তো অনেকে আস্তে ধীরে জয়েন করতেছে। সো ব্যাপার না, আমরা একটু একটা মিনিট অপেক্ষা করি, তারপর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। ওকে, নাজিকা মিম, তুমি মেবি আমাদের সাথে হচ্ছে এসএসসি এসএমপি কোর্সে যুক্ত ছিল, তোমার নামটা পরিচিত। এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যায় যে দেখা গেছে হচ্ছে যারা কোনো না কোনো কোর্সে রেগুলার মানে ক্লাস করো, রেগুলার হচ্ছে কমেন্টে হচ্ছে আমার কোনো কোশ্চেনের অ্যান্সার দাও বা আমার সাথে ইন্টারেক্ট করো, তাদের নামগুলি কিন্তু অ্যাটলিস্ট মুখস্থ না থাকলেও নামগুলি পরিচিত হয়ে যায়। যে আবার কোনো কোথাও কমেন্ট করলে কিন্তু বোঝা যায় আচ্ছা এই স্টুডেন্টটা তো আমাদের সাথে অন্য কোর্সেও ছিল। আচ্ছা, এই ফাঁকে হচ্ছে রাশিধর টিয়া জানাই দিছে হচ্ছে ওর ইচ্ছা চিটাগাং কলেজে ভর্তি হওয়া। তারপর মহসিন আলম জানাইছে হচ্ছে ওর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে ভর্তি হওয়ার ইচ্ছা। সো আচ্ছা, পরাগ পরাগ ঢাকার কোন কলেজ ভালো হবে? আজকে মেইনলি না আমরা ওই যে কলেজ নিয়ে বা কলেজের বাছাই নিয়ে ডিসকাস করব না তো। সো এটার হয়তো আমরা অন্য কোথাও ডিসকাস করতে পারি। সো আজকের ক্লাসটা মেইনলি আমরা যেটাই ফোকাস করব, মোটামুটি 7টা 1 বেজে গেছে, আমরা আর দেরি করব না। সো আসো আমি একটু জাস্ট আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে খন্দকার তৌহিদ ইমাম। আমি 10 মিনিট স্কুলে হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে আছি ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি 10 মিনিট স্কুলে আছি হচ্ছে 2023 সাল, মানে 2022-এর শেষের দিকে, এবং 2023 সাল পুরাটা ছিলাম, এবং 2024 সাল যেটা চলতেছে। আমি পড়ালেখা করছি হচ্ছে ট্রিপলি, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এবং 10 MS এ অলমোস্ট হচ্ছে 2 বছর হইতে যাচ্ছে, বাট 10 MS বাদে আমি হচ্ছে অফলাইনে এর আগে অনেক বছর পড়াইছি। সো বলা যায় আমার মোটামুটি অ্যারাউন্ড 5 ইয়ার্স এর মতন একটা এক্সপিরিয়েন্স আছে। সো এটাই হচ্ছে আমার শর্ট ইন্ট্রোডাকশনটা। সো আমার সাথে যদি হচ্ছে ফিজিক্স কোর্সে তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে অনেক ক্লাসেও আরো দেখা হবে। আচ্ছা, আমরা একটু আগে একটু শুরুতেই আইডিয়া দিয়ে নিই আজকের ক্লাসে মেইনলি আমরা কি কি করব বা কি কি দেখব। আমরা সবার ফার্স্টে যেহেতু দেখো যে তোমার হচ্ছে নতুন একটা জার্নি শুরু হচ্ছে, জিনিসটাকে তুমি এইভাবে মানে ধরতে পারো যে ধরো তুমি কোনো একটা জায়গায় যাবা, যেই জায়গাটার ব্যাপারে তুমি কখনো আগে যাও নাই। ধরো কথার কথা তুমি ঢাকায় থাকো, আচ্ছা ধরো তুমি ঢাকায় থাকো না, তুমি ঢাকার বাইরে থাকো, তুমি কখনোই ঢাকায় আসো নাই। তুমি যদি ঢাকায় ঘুরতে আসো, সবার আগে কিন্তু তোমার কাজ হবে যেখানে ঘুরতে যাচ্ছ সেটার ব্যাপারে তুমি একটু জেনে যাবা। যে এখন তো জানার অনেক সুযোগ আছে, ইউটিউব আছে, গুগল আছে, তুমি কিন্তু জেনে বা কাউকে জিজ্ঞেস করে জেনে তারপর যদি ঘুরতে যাও, তাহলে কিন্তু তোমার হারায় যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাট তুমি ধরো ঢাকায় আসতেছো প্রথমবারের মতন, কারো কাছ থেকে কোনো আইডিয়া নাও নাই, কিছুই নাই না, ধাম করে ঘুরতে চলে আসছো, দেখবা 2 ঘন্টার মাথায় তুমি হারায় গিয়ে রাস্তায় খুঁজে পাচ্ছ না। সো কোথাও যাওয়ার আগে সেই ব্যাপারটা মানে কোথায় যাচ্ছ সেটা জেনে নেওয়া খুব বেশি জরুরি। এই কারণে আমরা এসএসসি ফিজিক্স কিন্তু অলরেডি পার হয়ে আসছি। আমি এই ক্লাসে ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে দিব যে এইচএসসি ফিজিক্সে তোমার কি পড়তে হবে। তাহলে তুমি যদি আগে থেকে জানো যে তোমার কি পড়তে হবে, তুমি কিন্তু একদম শুরু থেকে ওইভাবে প্রিপারেশন নিতে থাকবা, রাইট? তুমি যদি জানো তোমাকে নদীতে সাঁতার কাটতে হবে, তুমি যেভাবে প্রিপারেশন নিবা। তুমি যদি জানো যে তোমাকে সমুদ্রে সাঁতার কাটতে হবে, তোমার প্রিপারেশন কিন্তু হবে ডিফারেন্ট। সেই কারণে আমরা এইচএসসির ফিজিক্সে কি পড়বো, কিভাবে পড়বো, এই ব্যাপারে আইডিয়াটা দিব, যেন তোমার প্রিপারেশন একদম শুরু থেকে নিতেই খুব বেশি সুবিধা হয়। আর ক্লাসে কিভাবে পড়ানো হয়, তোমরা যদি পুরো ক্লাসটা থাকো আজকে আমার সাথে, তাহলে তো এই আইডিয়াটা পেয়ে যাবে, এটা নতুন করে কিছু বলা লাগবে না। আচ্ছা, এরপর তোমরা যারা এই আজকে একদম প্রথম ক্লাস করতেছো, আমরা ইন ক্লাস কিছু পোল, কিছু কুইজ দেই। অর্থাৎ তুমি ক্লাস করতেছো, আমি কুইজটা দিলে তোমার সামনে হচ্ছে স্ক্রিনে চলে আসবে, তুমি তখন ওই জায়গা থেকে কারেক্ট অ্যান্সারটা দিতে পারবা। সো এইটা আমরা কিভাবে কন্ডাক্ট করি, আমরা কিছু পোল থ্রো করব, কিছু কুইজ দিব, সেইটা অ্যান্সার করলে তুমি কিন্তু এটা জেনে যাবা। তারপর দেখো অনেকে হচ্ছে আজকে 10 MS যেহেতু আমাদের হচ্ছে অ্যাপে লাইভ ক্লাসটা হচ্ছে, এর আগে যত হচ্ছে তোমরা ক্লাস করছো ফেসবুক পেজ বা ইউটিউবে, সো অ্যাপটার ব্যাপারে আইডিয়া পাবা। এবং তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা কিন্তু আজকের ক্লাসের লেকচার শিটটা অলরেডি দেখো তোমাদের পিন কমেন্টে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই চ্যাপ্টারের ফুল লেকচার শিটটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে। যদিও আজকে আমরা এই চ্যাপ্টারটা ফুল পড়বো না, আমরা কিন্তু আজকে একটু পড়ালেখাও করবো। হ্যাঁ, তুমি তো অ্যাকচুয়ালি আইডিয়া পাবা না যে আমি কিভাবে পড়াই বা আমরা কিভাবে ক্লাসগুলি নেই। আর ক্লাস লাইভটা তো পাবাই। আচ্ছা, আর এর পাশাপাশি আমাদের এইচএসসি 26 যে অনলাইন ব্যাচটা, অর্থাৎ যেই ব্যাচে তোমরা ইনশাল্লাহ ভর্তি হবা বা অনেকে ভর্তি হয়ে গেছো, এই পুরা ব্যাচ সম্পর্কেও কিন্তু তোমরা
এই ক্লাসটা শেষে আইডিয়া পেয়ে যাবা। সো এইটা মোটামুটি আজকের ক্লাসের আমাদের সামারি, যেই কাজগুলি ইনশাল্লাহ আজকে আমরা করবো, অর্থাৎ থ্রু আউট দি হোল ক্লাসে এই প্রত্যেকটা জিনিস আমরা একটু কভার করার চেষ্টা করব। সো সবার ফার্স্টে আমি তোমাদের একটু ধারণা দিতে চাই যে আমরা এসএসসি ফিজিক্সে কি পড়ে আসছি আর আমাদের এইচএসসি ফিজিক্সে কি পড়তে হবে। সবাই তো মানে এই মোমেন্টটা অলরেডি জেনে গেছো, আমাদের কিন্তু সব মানে সায়েন্সের সাবজেক্টগুলির একটা করে বই ছিল, বাট এখন কিন্তু পার্ট হয়ে গেছে কয়টা? দুইটা। প্রথম পত্র মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইভাবে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলিরই কিন্তু এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা। সবাই একটু আগে খেয়াল করে দেখো, আমরা এসএসসি ফিজিক্সে যা পড়ছি সেইটারই কিন্তু কন্টিনিউয়েশন আমার এইচএসসি ফিজিক্স। যেমন তুমি একটু দেখো, আমরা এসএসসি তে গতি চ্যাপ্টারটা পড়ে আসছি না, এবং সবার মোটামুটি এই চ্যাপ্টারটা খুব বেশি মানে পছন্দের একটা চ্যাপ্টার ছিল, যে এই চ্যাপ্টার অনেক বেশি পড়তাম, বাট এই চ্যাপ্টার থেকে আবার প্রবলেম ঘুরাই দিলে দেখা যায় ওই জায়গায় একটু আটকায়ও যাইতাম। সো আমরা এসএসসি তে যেমন গতি পড়ছি, আমরা এইচএসসি তে গতিবিদ্যা পড়বো। আমরা এসএসসি তে যেমন বল পড়ছি, আমরা এইচএসসি তে কিন্তু নিউটনিয়ান বলবিদ্যা সেটা পড়বো। তারপর আমরা এসএসসি তে কাজ ক্ষমতা শক্তি পড়ছি, স্থির তড়িৎ পড়ছি, চলতড়িৎ পড়ছি, সেই একই নামে কিন্তু আমাদের এইচএসসি তে চ্যাপ্টার থাকবে, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি, স্থির তড়িৎ, চলতড়িৎ, অর্থাৎ একদম সেম নামে কিন্তু আমাদের ইন্টারের অর্থাৎ এইচএসসি ফিজিক্সে কিন্তু চ্যাপ্টার আছে। পাশাপাশি দেখো তো আমরা তাপের চ্যাপ্টার পড়ছিলাম, বস্তুর উপর তাপের প্রভাব, আর এখন আমাদের পড়তে হবে কি? তাপ গতিবিদ্যা পড়তে হবে। তারপর দেখো আমরা কিন্তু হচ্ছে এসএসসি তে পড়ে আসছিলাম কি? আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, বাট তোমার এইচএসসি তে কিন্তু পড়তে হবে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান। আমি কিন্তু সবগুলি চ্যাপ্টার নিয়ে ডিসকাস করি নাই, বাট কয়েকটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছি। এই স্লাইডটা দেখলেই কিন্তু তুমি আইডিয়া পাবা, তুমি কিন্তু অ্যাকচুয়ালি নতুন কিছু পড়বা না, আগে যা যা পড়ছো তারই কিন্তু কন্টিনিউয়েশনটা থাকবে আজকে, মানে আজকে না, এইচএসসির ফিজিক্সে থাকবে। তাহলে এইটা কি ধারণা পাইছো? আচ্ছা, তোমরা দেখো যে যারা আজকে ক্লাসে জয়েন করে অলরেডি বলতেছো যে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন, এটা কেমন কথা? আমরা তো ক্লাসে জয়েন করলাম, আজকে তো তেমন কিছু পড়া মানে একটু তো ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? এইচএসসি লাইফের জার্নিটা কিন্তু এর চেয়ে বেশি কঠিন। সো এত আগেই মাত্র ইন্টারের জার্নি শুরু হচ্ছে, এখনই যদি ছুটি চাওয়া শুরু হয়, ক্লাসের 10 মিনিটও হয় নাই, 7টা 7 বাজে, মাত্র 7 মিনিট হইছে, 7 মিনিট হইতে না হইতেই দুইটা স্টুডেন্ট বলতেছে স্যার আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন। এটা কেমন কথা হয়ে গেল? আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করে দেখো, তাহলে তোমরা আমাকে বলো তো যে এই আইডিয়াটা কি পাইছো সবাই, যে আমরা এসএসসি ফিজিক্সে কি কি পড়তাম, এইচএসসি ফিজিক্সে কিন্তু ওইটার কন্টিনিউয়েশনই থাকবে। সবগুলি চ্যাপ্টারের নিয়ে কিন্তু আমি ডিসকাস করিনি, জাস্ট কয়েকটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছে, বাট এসএসসি তে তুমি যা যা পড়ে আসছো প্রত্যেকটা নলেজ কিন্তু তোমার এইচএসসি ফিজিক্সে লাগবে। আমরা আজকে সবকিছু নিয়ে তো একদিনে আলোচনা করতে পারবো না, আজকে মেইনলি আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একদম স্পেসিফিক। আমরা এসএসসি তে গতি চ্যাপ্টার পড়ে আসছি, আমরা এইচএসসি তে গতিবিদ্যা পড়বো। সো আমাকে কি টাইপের পড়া লাগবে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখন আমরা গতি আর গতিবিদ্যা দুইটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার টু চ্যাপ্টার আমরা একটু কম্পেয়ার করি। খেয়াল করে দেখো, আমরা এসএসসি তে যেই জিনিসটা পড়ে আসছিলাম সেটাকে আমরা বলতাম হচ্ছে একমাত্রিক গতি, বা যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, বা বলতে পারি আমরা 1D, ওয়ান ডাইমেনশনাল। এই একমাত্রিক গতি মানে কি, এটা আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। বাট একটু খেয়াল করে দেখো, গতিবিদ্যা অর্থাৎ এইচএসসি তে এসে তোমাকে কি কি পড়া লাগবে? তোমাকে আগের একমাত্রিক গতি তো পড়া লাগবেই, সাথে সাথে দেখো তোমাকে দ্বিমাত্রিক গতি পড়া লাগবে, এবং কি পড়া লাগবে? তোমাকে কিন্তু ঘূর্ণন বা কৌণিক গতি পড়া লাগবে। তাহলে সবাই এইটা কি বুঝতে পারতেছো? এসএসসি তে যা পড়ছো, এসএসসি তে যা পড়ছো তার অলমোস্ট 3 গুণ কি হবে? এইচএসসি এর পড়ালেখা হবে। আমি তো জাস্ট একটা চ্যাপ্টার দিয়ে এক্সাম্পল দিলাম, দেখো একটা মাত্র কনসেপ্ট পড়ছে এই চ্যাপ্টারটাতে, বাট গতিবিদ্যা আমাদের কয়টা কনসেপ্ট পড়তে হবে? 3টা কনসেপ্ট পড়তে হবে অ্যাটলিস্ট, মানে 3 গুণ, অর্থাৎ এসএসসি তে যতটুকু পড়ছো তার মোটামুটি অ্যাটলিস্ট 3 গুণ কোথায় পড়তে হবে? এইচএসসি তে পড়তে হবে। তাহলে এসএসসির সময় যতটুকু পরিশ্রম করছো বা যতটুকু পড়ালেখা করছো, তাহলে তোমার হার্ডওয়ার্ক, তোমার পরিশ্রম, তোমার পড়ালেখার পরিমাণও কিন্তু তাহলে কি করতে হবে? তোমাকে কিন্তু 3 গুণ করতে হবে। তাহলে সবাই আমাকে বলো তো, এইটা কি বুঝতে পারছি যে আমার পরিশ্রমটা যে 3 গুণ অ্যাটলিস্ট বাড়াইতে হবে? 3 গুণ কিন্তু মিনিমাম বলতেছি, যে
অ্যাটলিস্ট 3 গুণ তোমাকে বেশি পরিশ্রম করতে হবে। কেন? কারণ আমরা এসএসসি তে যতটুকু পড়ছি প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তার 3 গুণ দেখা গেছে পড়ালেখা করতে হবে। এবং খেয়াল করে দেখো এসএসসি তে যা পড়ছো তা কিন্তু একবারে বাদ চলে যাবে না, সেটা যেমন থাকবে পাশাপাশি আরো নতুন জিনিস কিন্তু অ্যাড হবে। আজকের ক্লাসে আমরা ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই যে দ্বিমাত্রিক গতি। এবং ট্রাস্ট মি, আজকের ক্লাসটা তুমি যদি করো, আজকের ক্লাসটা ফ্রি ক্লাস, অনেকেই হয়তো একটু কম সিরিয়াস থাকবা, বাট ট্রাস্ট মি আজকের এই ক্লাসটা যদি করো, এই যে দ্বিমাত্রিক গতি ব্যাপারে মনে করো তোমাদের হচ্ছে পড়ালেখা মানে কলেজ খুলতে না খুলতেই দেখা যাবে কয়েকদিন পরে মানে এই গতিবিদ্যা পড়ানো শুরু করবে। আজকের ক্লাসটা মাত্র 1.5 ঘন্টার ক্লাসটা যদি করে ফেলো, দেখবা এই দ্বিমাত্রিক গতি নিয়ে কোনো আর প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। তাহলে এতটুকু ধারণা আশা করি পাইছো। এবং একটু খেয়াল করে দেখো, আমরা আগে একটু ওইটা ডিসকাস করি যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি আর ত্রিমাত্রিক গতি আসলে কি। আচ্ছা, সবাই ফার্স্ট একটু খেয়াল করে দেখো যে একমাত্রিক গতি মানে কি। তোমরা এসএসসি তে পড়ালেখা করতে গিয়ে অনেক সময় পিস্টনের নাম শুনছো না? এই যে দেখো এই জিনিসটাকে আমরা বলি সেই পিস্টনটা। এবং দেখো এইটাকে কেন আমরা একমাত্রিক গতি বলতেছি, কারণ দেখো এটা শুধুমাত্র উপরের দিকে উঠতেছে নিচের দিকে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, শুধুমাত্র যে কোনো একটা দিকে এটা মুভ করতেছে, একটা দিকে সরণ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা কি বলতেছি, একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে সবাই কি বুঝতে পারছো একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন মানে কি? এবং এসএসসি তে আমাদের গাড়ি যদি থাকতো, গাড়িটা রাস্তায় কিভাবে চলতো? দেখো গাড়িটা রাস্তায় যে কোনো একদিকে চলতো। বা আমার যদি একটা বলকে ছুঁড়ে মারতাম, বলটাকে যে কোনো একটা দিকে ছুঁড়ে মারতাম, তাহলে দেখো যে কোনো একটা দিকে চলতেছে, যে কোনো একটা দিকে চলতেছে। এই জিনিসটাই কিন্তু আমরা আমাদের এসএসসি লেভেলে পড়ে আসছি। আমরা হচ্ছে গাড়ির বেগ সরণ অনেক কিছু বের করছি, আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু নিয়ে ম্যাথ করছি, আমরা পরন্ত বস্তু নিয়ে ম্যাথ করছি। সকল কিছুই কিন্তু কি ছিল? সকল কিছুই ছিল একমাত্রিক গতি। তাহলে সবাই আমাকে একটু বলো তো একমাত্রিক গতি ব্যাপারটা কি? এটা আইডিয়াটা কি পাইছো? যে কোনো একটা ডিরেকশনে মুভ করবে, যে কোনো একটা ডিরেকশনে মাত্র মুভ করবে, সেইটাকে আমরা বলি হচ্ছে একমাত্রিক গতি। তাহলে আমরা যদি এবার একটু বোঝার চেষ্টা করি দ্বিমাত্রিক গতি কি। আচ্ছা বলো তো এই গেমটা কে কে খেলছো? গেমটার নাম দেখি কে কে বলতে পারো কমেন্টে, যে এই গেমটা কে কে খেলছো বলো তো। এই গেমটা কে কে খেলছো? যে অ্যাংরি বার্ড গেমটা কিন্তু আমরা অনেকেই খেলছি, রাইট? তাহলে খেয়াল করে দেখো এই যে অ্যানিমেশনটা যে দিয়ে দেয়া আছে এটা কিন্তু একটা দ্বিমাত্রিক গতির এক্সাম্পল। কিভাবে দ্বিমাত্রিক গতি? কারণ দেখো এই যে অ্যাংরি বার্ডের এই পাখিটা, ঠিক আছে, এই যে এটাকে টাকার চেষ্টা করে দেখি কেমন দেখতে, ঠিক আছে, এই যে অ্যাংরি বার্ডের যে পাখিটা, এই পাখিটা কিন্তু এইভাবে যাচ্ছে, রাইট? তাহলে দেখো এই পাখিটা যেমন এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এই পাখিটা কিন্তু ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে। কেন? কারণ দেখো এই পাখিটা সামনের দিকে যেমন যাচ্ছে, এই পাখিটা কিন্তু উপরের দিকে উঠতেছে, অর্থাৎ একই সাথে কি করতেছে, সামনের দিকে যাচ্ছে আবার উপরের দিকে উঠতেছে। এই কারণে আমরা এইটাকে কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবং আজকের ক্লাসে আমরা এই দ্বিমাত্রিক গতিটা নিয়ে আলোচনা করব, এবং গতিবিদ্যার মেইন পার্টটাই হচ্ছে আমার এই দ্বিমাত্রিক গতি বা যেটাকে আমরা প্রাস বলি, সেটাও আমরা সামনে দেখব। আচ্ছা, এবং লাস্টে একটু খেয়াল করে দেখো একটা ত্রিমাত্রিক গতিরও এক্সাম্পল দিয়ে দেয়া আছে। এবং তোমরা কি বুঝতে পারতেছো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম ভাবে কন্ডাক্ট করব, এরকম অ্যানিমেশন থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন রিয়েল লাইফ ফুটেজ থাকবে, যেগুলি দেখে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি রিলেট করতে পারবা, ফিল করতে পারবা। আমরা কিন্তু শুধুমাত্র ডেফিনেশন বা সংজ্ঞা পড়াবো না, সাথে সাথে দেখো তো এই ভিডিওগুলি দেখলে আরো ভালো করে বোঝা যায় না? এই জায়গায় একটু খেয়াল করে দেখো একটা ত্রিমাত্রিক গতির এক্সাম্পল দেয়া আছে। ত্রিমাত্রিক গতি মানে এটা একই সাথে 3 দিকে মুভ করবে। অর্থাৎ ধরো একটা মাছির কথাই ধরো, একটা মাছির কথা ধরো, ধরো মাছি আছে একটা, ঠিক আছে, এটা ধরো একটা মাছি। একটা মাছি যখন ওড়ে তখন দেখো তো এটা এমনি এমনি আঁকা বাঁকা একটা পথে ওড়ে না, অর্থাৎ এটা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার নিচে নামে, একবার উপরে ওঠে। সো খেয়াল করে দেখো এইটার কিন্তু সরণ হয় 3 দিকেই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, অর্থাৎ 3টা অ্যাক্সিস বরাবরই কিন্তু এটার সরণ হয়। সো এইটার গতিকে আমরা কি বলতে পারি? এটার গতিকে আমরা বলতে পারি একটা ত্রিমাত্রিক গতি। ভাই এই যে খেয়াল করে দেখো এই যে ফুটবল শট, অর্থাৎ একটা ফ্রি কিকের ভিডিও দিয়ে দেয়া আছে, দেখো এই বলটা কিন্তু এইরকম ভাবে বাঁক নিয়ে গেছে। তার মানে খেয়াল করে দেখো এটা যেমন নিচ থেকে ওপরে উঠছে, নিচ থেকে ওপরে উঠছে, ডানের দিকে টার্ন নিয়ে আবার কিন্তু বামেও টার্ন নিচ্ছে। তার মানে খেয়াল করে দেখো এটা কিন্তু একসাথে 3টা ডাইমেনশনেই
স্মরণ হইছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা কি বলতেছি, এটাকে কিন্তু আমরা বলতেছি ত্রিমাত্রিক গতি। তাহলে সবাই আমাকে বলো তো, এই তিনটা মাত্রিক গতি অর্থাৎ একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি আর ত্রিমাত্রিক গতি, এই তিনটার ব্যাপারে আমরা সবাই বুঝতে পারছি কিনা। এবং সবার শুরুতেই আমি একটা পোল দিয়ে দেই যে জাস্ট একটা ইয়েস দিবা, যদি বুঝতে পারো ইয়েস দিবা, আর যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে নো দিবা। সো এই পোলগুলি আসলে দেওয়ার কারণ তোমরা যেন অ্যাপের ব্যাপারে আইডিয়া পাও, এবং আমরা ইন ক্লাস অ্যাকচুয়ালি এরকম পোল দেই যে স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা সেটা বোঝার জন্য। তাহলে দেখো তোমাদের সামনে একটা পপ আপ আসবে, সেই পপ আপে তোমরা যদি টপিকটা বুঝো ইয়েস দিবা, আর যদি এতটুকু পর্যন্ত কোনো ডাউট থাকে তাহলে সেইখানে কিন্তু নো দিবা। তাহলে আমি আইডিয়া পেয়ে যাই যে ক্লাসটাতে স্টুডেন্ট কতটুকু বুঝতে পারছে। বুঝতে পারছি, আমরা কিন্তু ইন ক্লাস এরকম ভাবে হচ্ছে বিভিন্ন পোল থ্রো করি, বিভিন্ন কুইজও দিই। আমরা সামনে কিন্তু কুইজও দিব। আমরা জাস্ট শুরুতে একটু বেসিক আইডিয়া নিলাম একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক গতি বলতে আমরা কি বুঝি। ওকে, কমেন্টেও জানাই দিচ্ছ ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আচ্ছা ওকে, সো তোমরা কি আইডিয়া পাইছো যে ক্লাসের মাঝখানেই তোমাদের এরকম পপ আপ যাবে, সেটা থেকে কিন্তু তোমরা এরকম ইয়েস নো যেমন দিতে পারবা, পাশাপাশি আমরা কুইজও দিব, যে 4টা অপশন যাবে তখন এবিসিডি, সেই এবিসিডি দিয়েও কিন্তু তুমি কারেক্ট অ্যান্সারটা দিতে পারবা। আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখো, আবার একটু দেখাই যে 1D মোশন তাহলে কি। দেখো জাস্ট একটা অ্যাক্সিস বা একটা অক্ষ বরাবর এটা মুভ করতেছে। সো এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে একটা 1 ডাইমেনশনাল মোশন, মানে একমাত্রিক গতির এক্সাম্পল। আরেকটা একমাত্রিক গতির এক্সাম্পল খেয়াল করো, দেখো এটা জাস্ট একটা ডাইমেনশন, একটা অক্ষ বরাবর মুভ করতেছে, রাইট? নির্দিষ্ট একটা অক্ষ বরাবর মুভ করতেছে। সো এটাও কি, এটাও হচ্ছে একটা 1 ডাইমেনশনাল মোশন। আচ্ছা, এরপর তারপরেরটা খেয়াল করে দেখো। আচ্ছা আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো, এটাও একটা নির্দিষ্ট ডাইমেনশনে মুভ করতেছে, এটাও কিন্তু একটা 1D মোশন। বাট এইবার সব একটু এইটার দিকে তাকায় আমাকে একটু অ্যান্সার করো, এই বস্তুটা কিভাবে মুভ করতেছে সেটা একটু খেয়াল করো। তাহলে তোমরা আমাকে আরেকবার একটু দেখো এবং কমেন্টে জানাই দাও তো, এইটা কি একমাত্রিক গতি নাকি এটা দ্বিমাত্রিক গতি? আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো, যে এই যে এটা যে দেখলা, এটা কি একমাত্রিক গতি নাকি এটা দ্বিমাত্রিক গতি? একটু কমেন্ট করে জানাই দাও, এবং আমি একটু দেখি যে কারা ক্লাসে আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করতেছে। আমরা কিন্তু কয়েকটা এক্সাম্পল দেখলাম, সো একটু কমেন্ট করে জানাই দাও তো যে এটা কি একমাত্রিক গতি নাকি এটা দ্বিমাত্রিক গতি, বলো। নুসরাত মোন্তাহা রাইসা, 10 মিনিট স্কুলে পেজে কোনো বায়োলজি ক্লাস স্টার্ট হয় না, এবং ওইটা তোমাদের জন্যও না, ঠিক আছে? তোমরা যে এইচএসসি 26 তোমাদের জন্য এইটা, আমাদের 10MS পেজে যেটা শুরু হয়েছে সেটা তোমাদের জন্য না, বুঝতে পারছি? সেটা তোমাদের জন্য না, সো সেইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছো। রাইসা কারেক্ট অ্যান্সার, লিমা, তারপর নিউ ইউজার, তুমি তোমার নামটা দিয়ে দিবা। শাশ্বতী সাহা, ফুয়াদ হাসান, লামিয়া আক্তার, বর্ষা, রাইসা, তারপর হচ্ছে ফাতিমা মারিয়াম, ইসরাত জাহান আখি, মুনিশা আলম, তারপর হচ্ছে নাজিকা মিম, আনিকা বুশরা, মারিয়া আক্তার মুস্কান, মেঘলা মমি, তারপর হচ্ছে নুসরাত মুনতাহা, সাবিহা আক্তার, মোহাম্মদ ইয়াসির আরাফাত, আনিকা বুশরা। ওকে, ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিচ্ছ। খেয়াল করে দেখো, এটা কিন্তু 1 ডাইমেনশনাল বা 1D মোশন না, এটা কিন্তু একটা 2D মোশন। কেন? কারণ দেখো এটা যেমন এক্স অক্ষ বরাবর সরণ হয়, পাশাপাশি এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সরণ হয়। অর্থাৎ দেখো এটা যেমন এই দিকে একটা মুভ করছে, এটার কিন্তু আবার এই দিকেও একটা সরণ হয়েছে। আরেকবার একটু খেয়াল করো। সো দিস ইজ আ 2D মোশন, 2 ডাইমেনশনাল মোশন। ওকে, এইবার একটু খেয়াল করে দেখো, আজকে আমরা যা পড়বো অনেকের কনফিউশন হইতে পারে না এই জিনিসটা আমাদের কাজে লাগবে কিনা। তোমরা দুইটা সিকিউ একটু খেয়াল করো, শুধু সিকিউ না, দেখো এই প্রথম কোশ্চেনটা, এই যে চুয়েট কুয়েট ট্রুয়েটে তো এখন তোমরা জানো যে একসাথে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা হয়। এটার এই গ নাম্বার কোশ্চেনটা, এটার এই গ নাম্বারটা কোশ্চেন মানগুলি হয়তো আলাদা ছিল, এটা আসছে 2020-21 সালে, আর এই এক্সাক্ট কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ডের মেবি 2017 সালে। এইগুলি এক একটা বোর্ডে এক একবার রিপিট হইতে থাকে। সো আজকের ক্লাসটা যদি করতে পারো, তাহলে এই সিকিউটা যেমন সলভ করতে পারবা। এবং খেয়াল করে দেখো, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে প্লাস বোর্ড এক্সামেও আসছে। এবং আরো একটা সিকিউ খেয়াল করে দেখো, এই সিকিউটাও কিন্তু আজকের ক্লাসটা শেষ হইলে আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো, যে এটা একটা বরিশাল বোর্ডের কোশ্চেন। এবং আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব, যে এমসিকিউটা হচ্ছে তোমার দেখা গেছে হচ্ছে কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে আসছে। আমরা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসে এমসিকিউ সলভ করব। তাহলে খেয়াল করে দেখো, আজকের ক্লাসটা যদি একটু টোটালটা করে ফেলো, তাহলে এই দুইটা সিকিউ যেমন আমরা সলভ করে দিব, পাশাপাশি এই রিলেটেড
মানে দ্বিমাত্রিক গতি রিলেটেড যত ধরনের সিকিউ থাকবে সেগুলি ইনশাআল্লাহ সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে আসো আমরা আর এখন একটু দেরি করব না, আমরা সরাসরি এই দুইটা সিকিউ যেন সলভ করতে পারি এবং সেইটার জন্য আমাদের কি কি লাগবে সেটাই আমরা চলে যাই। তার আগে একটু তাকায় দেখো তো, এই ফর্মুলাগুলি আমাদের কাছে খুব পরিচিত না, বলো? আচ্ছা, মাইমুনা মজুমদার খেয়াল করে দেখো কেন সিকিউ, এই যে ভয় পেয়ে যায় না যে সিকিউ করতেছে, তাহলে তুমি জাস্ট বোঝো যে 1.5 ঘন্টার একটা ক্লাস, 1.5 ঘন্টা কিন্তু পুরানা, আগে পরে কিন্তু অনেক কথা বললাম, 1.5 ঘন্টার একটা ক্লাস কতটা ইফেক্টিভ হইতে পারে যে একটা ক্লাস করেই তুমি কি করতেছো, দুইটা সিকিউ সলভ করে ফেলতেছো। সো আজকের ক্লাসটা যদি টোটালটা করো সময়টা একদমই কিন্তু লস হবে না, ঠিক আছে? সময়টা একদমই লস হবে না, দেখবা ক্লাসটা হচ্ছে কি বলবো যে সময়টা লস হবে না, সিকিউ গুলি সলভ করে ফেলতে পারবো। তাহলে একটু তাকায় বলো তো, এই বোর্ডে এখন যা দেখতে পাচ্ছ আমাদের কাছে খুব পরিচিত কিনা? ইসরাত জাহান আখি, তুমি যদি নোটটা করো তাহলে আমি অনেক বেশি খুশি হব, এবং ক্লাস শেষে যদি ক্লাস নোটটা সাবমিট করে দাও, কোথায় সাবমিট করতে হবে সেটাও বলে দিব, তাহলে ধরো আমি আরো বেশি খুশি হব। আচ্ছা, সো এটা একটু তাকায় বলো তো, এই জিনিসটা সবার কাছে পরিচিত কিনা? এই জিনিসটা সবার কাছে পরিচিত কিনা বলো? একদম আমাদের পরিচিত, একদম প্রিয় কিছু ফর্মুলা, s equal to vt, v equal to u plus at, s equal to u plus v divided by 2 into t, s equal to ut plus half at square, v square equal to u square plus 2as। বলতো এই ফর্মুলা সবগুলি সবার একদম ঠোঁটের আগায় মুখস্থ না? পরীক্ষাও তো দিয়ে আসলাম, কতবার এই ফর্মুলা ব্যবহার করলাম। একটু খেয়াল করে দেখো এই ফর্মুলাগুলি, এই প্রথম ফর্মুলাটা কার জন্য প্রযোজ্য ছিল? সমবেগের জন্য প্রযোজ্য ছিল, রাইট? সমবেগের জন্য প্রযোজ্য ছিল, রাইট? আর এই যে পরের চারটা ফর্মুলা ছিল অসমবেগ, বাট ত্বরণটা কেমন ছিল? সমত্বরণ, অর্থাৎ বেগের মানের পরিবর্তন হবে, বাট ত্বরণটার মান ছিল একটা নির্দিষ্ট, একটা ফিক্সড ভ্যালু। অসমবেগ কিন্তু সমত্বরণ। এবং যেটা জিনিসটা ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে এই সূত্রগুলি কার জন্য প্রযোজ্য? এই সূত্রগুলি কিন্তু একমাত্রিক গতির জন্য প্রযোজ্য। বাট আমরা আজকে বলেই দিলাম আমরা কি পড়বো আজকে, আমরা 2D দ্বিমাত্রিক গতি নিয়ে পড়বো। সেই দ্বিমাত্রিক গতির জন্য কিন্তু এই সূত্রগুলো প্রযোজ্য হবে না। তাহলে কি করতে হবে? আমাদের নতুন কিছু সূত্র শিখতে হবে। এখন অনেকের মনে হইতে পারে ভাইয়া এতগুলি ফর্মুলা মনে রাখতেই তো কষ্ট, আবার দ্বিমাত্রিক গতির নতুন ফর্মুলা শিখবো। জাস্ট ক্লাসটা করে দেখো, যেই ফর্মুলাগুলি আজকে শিখাবো, যেইভাবে শিখাবো দেখবা তোমাকে মুখস্থ রাখতেই হচ্ছে না। তুমি ক্লাস শেষে আলাদাভাবে যদি নাও পড়ো, ফর্মুলাগুলি তোমার অবশ্যই মুখস্থ থাকবে, মনে থাকবে। সো তাহলে আমরা যেটা বলতে পারি, এই ফর্মুলাগুলি কিন্তু আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে মানে ব্যবহার করতে পারবো না। দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? একমাত্রিক গতির ক্ষেত্রে প্রযোজ্য। এবং সূত্রগুলি শুধুমাত্র সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, সূত্রগুলি কিন্তু অসমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই সূত্রগুলির কি আছে? কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। অর্থাৎ আমরা দ্বিমাত্রিক গতির জন্য কি সূত্র ব্যবহার করব সেই সূত্রগুলি আমরা বের করব, এবং যে সিকিউ দেখাইলাম বোর্ডে আসা, অ্যাডমিশন টেস্টে আসা, সেইটাও আমরা সলভ করব। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, দ্বিমাত্রিক গতি বলতে আমরা কি বুঝি সেটার একটা বিশেষ নাম আছে। দেখো এই যে বাস্কেটবলটা থ্রো করতেছে, অর্থাৎ এই বাস্কেটবলটা কিন্তু এইরকম ভাবে মুভ করতেছে, সো এটা একটা দ্বিমাত্রিক গতি। আবার একটু খেয়াল করে দেখো, ওই যে সেই অ্যাংরি বার্ডের এক্সাম্পল, ওইটাও কি? ওইটাও কিন্তু একটা দ্বিমাত্রিক গতির এক্সাম্পল। তাহলে খেয়াল করে দেখো, দ্বিমাত্রিক গতি বিশিষ্ট কোন বস্তুকে আমরা কি বলি? কোন বস্তুকে আমরা বলি প্রাস। তার মানে আমরা এই যে বলটা, এই বলটার গতিটা কেমন? দ্বিমাত্রিক গতি না? সো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রাস। সবাইকে বুঝতে পারছি? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি প্রাস। আচ্ছা, এবং আরেকটা সংজ্ঞা দিয়ে দেয়া আছে, এই সংজ্ঞাটা আমরা এক্সাম্পল থেকে বুঝবো, আমরা এখান থেকে বুঝবো না, আমরা একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পল থেকে আমরা এই দ্বিতীয় ডেফিনেশনটা বোঝার চেষ্টা করব। বাট প্রথম ডেফিনেশন, প্রাস কাকে বলে এটা সবাই বুঝতে পারছে কিনা? প্রাস কাকে বলে এইটা সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও, আমাকে একটু কমেন্ট করে জানাই দাও। এবং আমি কিন্তু আজকে বলে রাখছি, আমার সাথে সাথে যদি ক্লাস নোটটা করে ফেলো এবং ক্লাস শেষে যদি নোটটা সাবমিট করো, ভাইয়া কিন্তু অনেক খুশি হবে। এই কারণে কোথায় নোটটা সাবমিট করবা, কিভাবে সাবমিট করবা, এটা কিন্তু আমি হচ্ছে বলে দিব। আচ্ছা মেঘলামণি, কে কোন বোর্ড এটা জেনে কি হবে বলো? একটু ক্লাসটা করি না, ক্লাসে জয়েন করছি, কে কোন বোর্ড এটা না হয় ক্লাসে ভর্তি হয়ে পরে ডিসকাস করবো। তোমাদের জন্য তো ফেসবুক কমিউনিটি গ্রুপ থাকবে, মন প্রাণ খুলে সেই জায়গায় ডিসকাস করতে পারবা, ঠিক আছে? আচ্ছা রিজভি আহমেদ জানাচ্ছে জি স্যার, ওকে। পরাগ পরাগ জানাচ্ছে ওকে, তারপর হচ্ছে বাকিরা একটু জানাই দাও তো। আচ্ছা
বাকির একটু জানাই দাও তো যে প্রাস কাকে বলে। এটা কি বুঝতে পারছি যে দ্বিমাত্রিক গতি বিশিষ্ট যে কোনো বস্তুকে আমরা কি বলবো, প্রাস। আর আমরা বললাম দ্বিতীয় ডেফিনেশনটা আমরা বুঝবো, আস্তে ধীরে বুঝবো। সো এইবার আসো, তোমরা আমাকে বলো তো এই যে রাস্তায় এই কে কে আমার মতন এই কাজ করছো, কে কে আমার মতন একটা কাজ করছো, সেটা রাস্তায় ধরো একটা বোতল পড়ে আছে, বোতলটা দেখে কার ওই বোতলটা গিয়ে একটা লাথি মারার ইচ্ছা হয়েছে বলো তো। যে এই আমাদের তো ঢাকা শহর বা বাংলাদেশে এমন অবস্থা, একটা পানি খেয়ে সাথে সাথে বোতলটা ফেলে দেই, সো রাস্তায় দেখা যায় গেছে অহরহর বোতল পড়ে থাকে, সো এই বোতলটা দেখেই কার লাথি মারার ইচ্ছা হয়েছে আমাকে একটু বলো তো। বা বোতল দিয়ে কে কে ফুটবল খেলছো, কেউ কি ফুটবল খেলছো, যে বোতলকে ফুটবল বানায় কে কে ফুটবল খেলছো। মেহজাবিন নাজনীন মৌ, কি বুঝি নাই, দ্বিমাত্রিক গতি বলতে কি বুঝি, আমরা কিন্তু ক্লাসের শুরুতেই দ্বিমাত্রিক গতি নিয়ে ডিসকাস করছি। সো একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে একটু টাইমলি ক্লাসটাতে জয়েন করতে হবে, এবং আরেকটা জিনিস যেটা সেইটা হচ্ছে সিম্পল একটা ডেফিনেশন, যেই বস্তুটার গতিটা হবে দ্বিমাত্রিক, অর্থাৎ এটা এক্স অক্ষ বরাবরও যাবে, এটা ওয়াই অক্ষ বরাবরও যাবে, এইরকম একটা বস্তুর গতিকেই আমরা কি বলবো, এরকম একটা বস্তুর গতিকেই আমরা বলবো হচ্ছে, বা সরি ওই বস্তুটাকে বলবো হচ্ছে আমরা প্রাস। আচ্ছা, এইবার তাহলে খেয়াল করে দেখো, এই জায়গায় একটা ফুটবল আছে, এই ফুটবলটা দেখে সাথে সাথে ফুটবলটা মানে ধরো শর্ট করতে চলে আসছে রোনালদো, ঠিক আছে, একদম এই যে সিউ করে আসছে কে, রোনালদো চলে আসছে ধরো, এখন এই ফুটবলটা শর্ট দিবে। সো ফুটবলটা শর্ট দিলে ফুটবলটা বলতো কিভাবে আগাবে, রাইট, ফুটবলটা এরকম ভাবে আগাবে। এবং খেয়াল করে দেখো আরেকবার একটু দেখো, এত সুন্দর একটা শট দিছে, শটটা আরেকবার একটু খেয়াল করে দেখো, এই যে ফুটবলটা যে শট দিল, এই শটটাই কিন্তু একটা দ্বিমাত্রিক গতি, রাইট, এই শটটাই কিন্তু হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। তাহলে এই যে ফুটবলটা যে শট দিচ্ছে এটাই কিন্তু একটা দ্বিমাত্রিক গতি। সো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষর একটা বিশেষ নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আনুভূমিক। আর ওয়াই অক্ষটাকে আমরা একটা বিশেষ নামে ডাকি যেটাকে আমরা বলি হচ্ছে উলম্ব, উলম্ব, রাইট। এই যে এক্স অক্ষকে আমরা ভূমি বলতাম, এই কারণে আমরা এটাকে বলতেছি আনুভূমিক, আর ওয়াই অক্ষকে আমরা বলতাম কি লম্ব, এই কারণে এই অক্ষটাকে আমরা বলতেছি কি উলম্ব। এই দুইটা নামের সাথে পরিচিত হয়ে যাও, আনুভূমিক অক্ষ আরেকটা কি, আরেকটা হচ্ছে উলম্ব অক্ষ। সো এইবার একটু খেয়াল করে দেখো, এই যে ফুটবলটা একটা শট করছে, একটা নির্দিষ্ট কোণে শট করছে না, একটা নির্দিষ্ট কোণে ফুটবলটাকে লাথি মারছে, তাহলে খেয়াল করে দেখো এই যে আনুভূমিকের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে ফুটবলটাকে যেদিকে শট করা হয়েছে একটা কোণ তৈরি করছে না ভাইয়া, বলতো একটা কোণ তৈরি করছে। সো সেই কোণটার মান দেখো তো 90 ডিগ্রির চেয়ে ছোট নাকি 90 ডিগ্রির চেয়ে বড়, এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট, দ্যাট ইজ ওয়াই এই থিটাটাকে আমরা কি বলতেছি, এই থিটাটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ, এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণ। তাহলে দেখো ওই যে ডেফিনেশনটা দেয়া ছিল, এক্স অক্ষ বা আনুভূমিক অক্ষের সাথে যখন একটা সূক্ষ্ম কোণে কোনো বস্তুকে থ্রো করা হবে বা নিক্ষেপ করা হবে, তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো, সেই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে প্রাস। সো সবাই আমাকে বলো তো সেকেন্ড ডেফিনেশনটা কি বুঝতে পারছি, একটা সূক্ষ্ম কোণে নিক্ষেপ করা হয়েছে, কার সাথে সূক্ষ্ম কোণ, আনুভূমিক অক্ষের সাথে, সো সেইটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাস। এইবার আমাদের ইম্পর্টেন্ট টপিকে আমরা আগাইতে থাকি, সেই ইম্পর্টেন্ট টপিকটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো এই আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আমি ফুটবলটাকে কত বেগে লাথি দিচ্ছি, ধরো আমি ফুটবলটাকে, আদি বেগটা হচ্ছে আমার ইউ, রাইট, ইউটা কি, ইউটা হচ্ছে আমার আদি বেগ, কারণ এই আদি বেগে আমি এটাকে নিক্ষেপ করছি। এবার সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটু কনসেন্ট্রেশনটা এদিকে দাও। আচ্ছা আনিকা বুসরা, এটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3, এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার ইউটা কি, সবাই জানি ইউটা হচ্ছে আমার আদিবেগ। এইবার সবাই একটু ভালো করে খেয়াল করো, আমার ফুটবলটা কি শুধু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, উত্তর হচ্ছে না। ফুটবলটা কি শুধু ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, উত্তর হচ্ছে না। ফুটবলটা কিন্তু দুইটা অক্ষ বরাবরই যাচ্ছে। দেখো ফুটবলটা যেমন এক্স অক্ষ বরাবর আগাচ্ছে, ফুটবলটা কিন্তু ওয়াই অক্ষ বরাবরও আগাচ্ছে, তার মানে ফুটবলটা দুইটা অক্ষ বরাবরই সরণ হচ্ছে, আনুভূমিক সরণ, উলম্ব সরণ, দুই দিকেই সরণ হচ্ছে। দুই দিকে যেহেতু সরণ হচ্ছে, ফুটবলটার কিন্তু দুই দিকেই বেগ আছে, ভালো করে কথাটা বোঝো, যেহেতু দুইটা দিকেই সরণ হচ্ছে, আনুভূমিক উলম্ব দুইটা দিকে সরণ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমি কি বলতে পারি ফুটবলটার দুইটা অক্ষ বরাবরই বেগ আছে, কারণ
ইউ অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর বেগ ফুটবলটাকে এই দিকে নিয়ে যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর বেগ ফুটবলটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই কারণেই তো আলটিমেটলি খেয়াল করে দেখো ফুটবলটা সরণ হচ্ছে কেমনে, এটা যেমন এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে। আলটিমেটলি ফুটবলটার সরণটা যদি আমরা আরো একবার দেখে আসি, কই গেল, এই যে খেয়াল করে দেখো ফুটবলটার সরণটা কিন্তু হচ্ছিল এই যে এই রকম বরাবর, রাইট? সো এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এটা ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে। এই কারণে আমরা বলতেছি কি ফুটবলটা সরণ হচ্ছে দুই অক্ষ বরাবর। দেখো তো এই ফুটবলটা ছিল এইখানে, ফুটবলটা ছিল এইখানে, এখন চলে গেছে কোথায়, এইখানে চলে গেছে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর একটা সরণ হইছে। আবার দেখো ফুটবলটা ছিল নিচে এইখানে, এখন ধরো ফুটবলটা আছে এইখানে, তাহলে এই ফুটবলটার ওয়াই অক্ষ বরাবর একটা সরণ হইছে না? সরণ মানে কি? অবস্থানের পরিবর্তন। তাহলে দেখো তো ফুটবলটার যেমন এক্স অক্ষ বরাবর অবস্থানের পরিবর্তন হয়েছে, ফুটবলটা কিন্তু ওয়াই অক্ষ বরাবরও অবস্থানের পরিবর্তন হয়েছে। এই কারণে কি আমরা বলতে পারি যে ফুটবলটার দুইটা অক্ষ বরাবর সরণ আছে, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে, ওয়াই অক্ষ বরাবরও সরণ হচ্ছে। এই কারণে ফুটবলটার এক্স অক্ষ বরাবর যেমন বেগ আছে, ফুটবলটার ওয়াই অক্ষ বরাবরও একটা বেগ আছে। এই কথাটা বুঝতে পারছি কিনা বলো? ফুয়াদ হাসান, হ্যাঁ অ্যাঙ্গেলটাকে ওয়াই অ্যাক্সিস বরাবরও ধরা যেত, বাট আমরা এটাকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ডেফিনেশনেই বলা আছে কি এটাকে আমরা আনুভূমিক অক্ষের সাথে ধরবো। বাট চাইলে এইটাকেও কোণ ধরে আমরা আগাইতে পারতাম, বাট এইটাকে আমরা কোণ ধরি না, আমরা এই নিচেরটাকে কোণ ধরি। আচ্ছা, সো সবাই আমাকে বলো এই ফুটবলটা যেহেতু দুইটা অক্ষ বরাবরই সরণ হইছে, সো ফুটবলটার কয়টা অক্ষ বরাবর বেগ আছে? দুইটা অক্ষ বরাবর বেগ আছে। বা আমি তোমাদেরকে সহজভাবে একটা এক্সাম্পল দিই, যে ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তুমি এইখানে দাঁড়াইছিলা, আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তুমি এইখানে দাঁড়াইছিলা, তুমি হাঁটতে হাঁটতে ধরো এইখানে চলে আসছো, এইখানে চলে আসার মানে দেখো তো তুমি এক্স অক্ষ বরাবর একটু সরে আসছো, পাশাপাশি তুমি ওয়াই অক্ষ বরাবরও সরে আসছো না? এই যে আসছো, তাহলে তোমার সরণ হইছে কয়টা অক্ষ বরাবর? দুইটা অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবরও সরণ হইছে, ওয়াই অক্ষ বরাবরও সরণ হইছে। এই যে সরে আসছো, এই যে আসছো, তাহলে তোমার সরণ হইছে কয়টা অক্ষ বরাবর? দুইটা অক্ষ বরাবর। এই কারণেই তো এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি দ্বিমাত্রিক গতি। এই কারণে এটাকে আমরা বলতেছি দ্বিমাত্রিক গতি। আর নুসরাত মুন, হ্যাঁ আজকে আমাদের মেইনলি হচ্ছে ফিজিক্সের প্রথম ফ্রি ক্লাস। তাহলে বলো এই এক্সাম্পলটা দেখে বুঝতে পারছো কি তোমার এইখানে ছিলা, তুমি এই জায়গাটায় দাঁড়ায় ছিলাম, এখান থেকে এখানে আসছো, তাহলে তুমি এই দিকেও যেমন সরে আসছো, এক্স অক্ষ বরাবর তোমার সরণ হইছে, আবার ওয়াই অক্ষ বরাবরও কিন্তু তোমার সরণ হইছে। তাহলে কয়টা দিক বরাবর সরণ হইছে তোমার? দুইটা। এক্স অক্ষ বরাবর বা এক্স এর দিকে তোমার সরণ, আর এই সরণটাকে আমরা কি বলতেছি? ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই এর দিকে তোমার সরণ। এইবার কি ক্লিয়ার সবাই? আমি আরো একবার একটু দিচ্ছি যে সরণ যে দুইটা, এইটা কি বুঝতে পারছি সবাই? সরণ যে দুইটা, এইটা সবাই বুঝতে পারছি কিনা? সবাই আরেকবার একটু জানাই দাও তো। আচ্ছা আচ্ছা, আর আজকের ক্লাসে না আমরা কোন বই পড়বো বা কি বই নিয়ে পড়বো এগুলি না তোমাদের হচ্ছে আমরা যখন একবারে ক্লাস শুরু করব তখন আমরা জানাই দিব। আজকের ক্লাসটাতে মেইনলি আমরা ফিজিক্সের একটা আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে ক্লাসটা করতেছি, বুঝতে পারছি? আচ্ছা, ক্লাসটা রেকর্ডেড থাকবে, বাট সবচেয়ে ভালো হয় তুমি যদি লাইভ ক্লাসটা করে ফেলো, ঠিক আছে? কারণ ক্লাসটাতে সাথে সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবা। দেখো আমি অনেকগুলি কুইজ দিব, পোল দিব, সেইগুলিতে কিন্তু রেকর্ডেড ক্লাসে তুমি অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, মোহাম্মদ ইয়াসির আরাফাত সৈকত, না ফ্রি ক্লাস রেগুলার হবে না, আজকের পরে আরো একটা ফিজিক্সের ফ্রি ক্লাস হবে, বাট অন্যান্য সাবজেক্টের আরো কিছু ফ্রি ক্লাস হবে। এরপর তো আমাদের হচ্ছে পেইড ক্লাস শুরুই হয়ে যাবে ইনশাল্লাহ জুনের 1 তারিখ থেকে। ওকে ওকে, সবাই এবার বুঝতে পারছে। এবার তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কি করতে চাই। আমি ফুটবলটাকে থ্রো করছি বা শট দিছি কোন বরাবর? এই যে লাল, এই লালটার দিকে তাকায় থাকো, আমি এই বরাবর শট করছি, কিন্তু ফুটবলটার তো দুইটা অক্ষ বরাবরই সরণ হচ্ছে। এই কারণে ফুটবলটার কিন্তু দুইটা অক্ষ বরাবরই কি আছে? দুইটা অক্ষ বরাবরই ফুটবলটার একটা বেগ আছে, রাইট? দুইটা অক্ষ বরাবরই বেগ আছে। আমরা এখন সেইটাই একটু বের করার চেষ্টা করি, তাহলে তোমরা আমাকে একটু বলো তো, আগে বলো তো সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি?
সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বলো, সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি কি, আর কস থিটা ইকুয়াল টু লিখতে পারি কি? বলো তো, বলো। সাইন থিটা ইকুয়াল টু আমরা সবাই জানি যে, আমার মতন কি কে মনে রাখতে চাই, সাইন থিটা মানে কি সাগরে লবণ অনেক। সো সাইন থিটা মানে কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর কস থিটা মানে কি কবরে ভূত অনেক, তার মানে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই ফর্মুলাগুলি তো আমাদের পরিচিত, রাইট? লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, রাইট? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, সাইন থিটা আর কস থিটা। এইবার আমি যদি ধরে নেই, দেখো তো, আমি যদি এইরকম ভাবে আঁকি, এইটা হচ্ছে আমার সেই ইউ, এটা হচ্ছে আমার সেই ইউ, এই যে আদিবেগ, এটা হচ্ছে আমার সেই আদিবেগ। আর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর জানি কি কালার আছে, আচ্ছা এই কালারটাই দেই। এক্স অক্ষ বরাবর এটাকে আমরা নাম দিলাম ইউ এক্স। আর বলতো ওয়াই অক্ষকে এইখানে আঁকা যা, ওয়াই অক্ষকে আমি যদি এইখানে আঁকি, একই জিনিস না? সো এটাকে আমি নাম দিলাম ইউ ওয়াই। তাহলে ইউ এক্স মানে কি? ইউ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, আর ইউ ওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। এই কথাটাই কি কারো কোনো সমস্যা আছে? ইউটা কি, আমি অ্যাকচুয়ালি ফুটবলটাকে থ্রো করছি বা শট দিচ্ছি এইদিকে, বাট ফুটবলটা যেহেতু দুই অক্ষ বরাবর সরে যাচ্ছে, সো দুই অক্ষ বরাবরই ওর কিছু বেগ আছে। সো এক্স অক্ষ বরাবর বেগটার নাম দিলাম কি ইউ এক্স, আদিবেগ কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবরটাকে নাম দিলাম কি ইউ ওয়াই। আর এই যে কোণ, এইটা হচ্ছে আমার সেই থিটাটা, এই যে এটা হচ্ছে আমার সেই থিটা কোণটা। তাহলে এই ইউ এক্স কে আমরা কি বলতে পারি বলতো? ইউ এক্স আমাদের ভূমি, ইউআইটা কি? ইউআইটা হচ্ছে আমার লম্ব, আর ইউটা কি? ইউটা হচ্ছে আমার অতিভুজ। সো সেই হিসাবে আমরা সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি কি? আমরা জানি সাইন থিটা মানে কি, মাত্র ফর্মুলা লিখে আসছে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত? ইউ ওয়াই, আর অতিভুজের মান কত? ইউ। তাহলে ইউ ওয়াই ইকুয়াল টু কি আসবে? ইউ সাইন থিটা। একইভাবে কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভূমি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমির মান কত? ভূমির মান ইউ এক্স, আর অতিভুজের মান কত? ইউ। তাহলে ইউ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইউ কস থিটা। তাহলে দেখো তো, এই দুইটা জিনিসই লেখা না বোর্ডে? তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগটা কত? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর আদিবেগটা কত? ইউ সাইন থিটা। এই দুইটা কথা কি সবাই বুঝতে পারছি? এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ সাইন থিটা। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো। সামিয়া জান্নাত, তোমার নাম দেখা যাচ্ছে, ঠিক আছে, তোমার নাম দেখা যাচ্ছে। আনিকা তাবাসসুম, লেকচার শিট নিয়ে আমাদের এখন কনসার্ন হইতে হবে না, সবাই লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ড, মানে এই তো তিয়া ভালো একটা কথা বলছে, হ্যাঁ সবাই লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ডেন্স দেই। ক্লাস শেষেও তুমি লেকচার শিটটা ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? ক্লাস শেষেও তুমি লেকচার শিটটা ডাউনলোড করে নিতে পারবা। সো এখন ক্লাস শেষে লেকচার শিট পেয়ে যাবা, লেকচার শিটটা দিয়ে দেয়া আছে, ক্লাস শেষেই তুমি অ্যাক্সেস করে ফেলতে পারবে। এখন আমরা ওইটা নিয়ে কনসার্ন না হই, আমরা এখন একটু এখানে মনোযোগ দিই। তাহলে আমাকে বলো তো, এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ইউ সাইন থিটা। কিভাবে বের করলাম? এই যে আমাদের নরমাল সাইন থিটার কস থিটার ফর্মুলা থেকে, নরমাল সাইন থিটার কস থিটার ফর্মুলা থেকে আমরা বের করে ফেললাম। এক্স অক্ষ বরাবর আদিবেগ ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? ইউ সাইন থিটা। সবাই আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানায় দাও যে বুঝতে পারছি কিনা। আচ্ছা, আরেকবার খেয়াল করে দেখো, আরেকবার বুঝাচ্ছি। আমরা এক্স অক্ষ বরাবর আদিবেগটাকে ধরে নিছি ইউ এক্স। কি ধরে নিছি? ইউ এক্স, একটা নাম ধরে নিছি। ওয়াই অক্ষ বরাবর আদিবেগটাকে আমরা কত ধরে নিছি? ইউ ওয়াই। আর এই যে আমার অ্যাকচুয়ালি যে আদিবেগ, সেটা হচ্ছে আমার ইউ। সেটা কি? সেটা হচ্ছে আমার ইউ। তাহলে দেখো, এই যে আমি যে আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? এই যে দেখো একটা সমকোণী ত্রিভুজ, আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার সেই থিটা। তাহলে ইউ এক্স কে আমরা বলতে পারি কি? ইউ এক্স হচ্ছে আমাদের ভূমি। ইউআই কে আমরা কি বলতে পারি? ইউআই কে আমরা বলতে পারি লম্ব। আর এই যে শুধু ইউ, সেই ইউটাকে আমরা কি বলতে পারি? শুধু ইউটাকে আমরা বলতে পারি হচ্ছে অতিভুজ। এতটুকু কি বুঝতে পারছি? ভূমি, লম্ব, অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত? ইউ ওয়াই। ভূমির মান কত?
সরি অতিভুজের মান কত, অতিভুজের মান ইউ, তাহলে মান দুইটা যদি বসাই দিই তাহলে ইউ ওয়াই কত আসে, ইউ ওয়াই মানে কি লিখেও দিয়ে রাখছি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, তাহলে সেটা কত আসে ইউ সাইন থিটা। আর এক্স অক্ষ বরাবর যে আদিবেগ সেটাকে আমরা বলছি ইউ এক্স, সেই ইউ এক্স কত আসে ইউ কস থিটা। এইবার কি বুঝতে পারছি, এই বরাবর আদিবেগটাকে আমরা বলতেছি ইউ কস থিটা, এই বরাবর আদিবেগটাকে আমরা বলতেছি ইউ সাইন থিটা। এইবার কি সবাই বুঝতে পারছে, একটু কমেন্ট করে জানাই দিই তো যে এইবার সবাই বুঝতে পারছে কিনা, বলো এইবার সবাই বুঝতে পারছে কিনা, এইবার সবাই কি বুঝতে পারছে? হ্যাঁ মুস্কান দেখো বাকিরা বলতেছে সাউন্ড ঠিক আছে, সো তুমি তোমার ডিভাইসটা একটু চেক করে দেখো সাউন্ডের প্রবলেম আছে কিনা। তাহলে দেখো আমি এবার বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই, যদি এটা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো তুলে রাখো, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে দিই। আচ্ছা বোর্ড অ্যাকচুয়ালি ক্লিয়ার করা লাগবে না, আমরা সামনে অনেকবারই আসবে। তাহলে দেখো আলটিমেটলি প্রত্যেকবার কি হচ্ছে, এইবার তাহলে একটু আসো ভিএক্স মানে কি আর ভিওয়াই মানে কি এটা একটু বোঝার চেষ্টা করো। এইখানে ফুটবলটা যখন ছিল তখন বেগটা ছিল কত ইউ আদি বেগ, ফুটবলটা যখন এইখানে তখনও কি বেগের মান ইউ থাকবে, উত্তর হচ্ছে না, তখন বেগটা হয়ে গেছে কত ভি, তাহলে ভি কে আমরা কি বলি শেষ বেগ, ভি কে আমরা কি বলি শেষ বেগ। তাহলে বলতো এই ভি এরও কয়টা অংশ থাকবে, দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে ভিওয়াই। তাহলে ভিএক্স কে আমরা কি বলবো এক্স অক্ষ বরাবর শেষ বেগ, ভিওয়াই কে কি বলবো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। এবার কি বুঝতে পারছি, ভিএক্স কে কি বলবো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর শেষ বেগ, আর ভিওয়াই কে কি বলবো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, তাই না? আগে বলছিলাম কি এই দিকেরটাকে আমরা বলছিলাম হচ্ছে ইউএক্স আদিবেগ, আর এই দিকটাকে আমরা বলছিলাম কি ইউআই, এই দিকটাকে আমরা বলছিলাম ইউআই, সেটা ছিল হচ্ছে আদিবেগ ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর। ফুটবলটা এখন এখান থেকে এখানে চলে আসছে, বেগ হয়ে গেছে কত ভি, তাহলে এটাকে আমরা বলতেছি এক্স অক্ষ বরাবর শেষ বেগ, এটাকে আমরা বলতেছি ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। সিম্পল কাজ হচ্ছে আমাদের এখন এই ভিএক্স এর মানটা কত আর ভিওয়াই এর মানটা কত এইটা আমরা বের করব, রাইট? এটা আমরা এখন বের করব যে শেষ বেগের মান কত, শেষ বেগের ফর্মুলা বের করব, ঠিক আছে? শেষ বেগের ফর্মুলা আমরা বের করব। সো তার আগে একটু দেখো ফুটবলটা যত এইভাবে যাচ্ছে ওর কিন্তু এই যে দুইটা বেগ সেই দুইটা বেগ থাকেই, এবং আস্তে আস্তে দেখো এই পয়েন্টে গিয়ে ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ নাই। এরপরে খেয়াল করে দেখো এই পয়েন্টটাকে আমরা কি বলি, এই পয়েন্টটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা, আমরা সেইটাতেও আসবো। তার আগে একটু খেয়াল করে দেখো দেন এই ওয়াই অক্ষ বরাবর বেগটা কোন দিকে চলে আসে নিচের দিকে, এই কারণে দেখো বলটা কোন দিকে পড়তে থাকে নিচের দিকে পড়তে থাকে, এবং আস্তে আস্তে এটা কোন দিকে চলে আসে এই যে খেয়াল করো ভূমিতে চলে আসে। সো আরেকবার একটু খেয়াল করে দেখো, আরেকবার একটু খেয়াল করো পুরাটা। সো আমি এটাকে থ্রো করলাম, এটা আগাচ্ছে আগাচ্ছে এই যে যাচ্ছে, এবং একটা পয়েন্টে গিয়ে কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা থাকে না, আমরা কখন থাকে না সেটাও দেখব, এবং আলটিমেটলি এই যে ফুটবলটা ভূমিতে এসে পড়লো। সো সম্পূর্ণ ঘটনাটা কি বুঝতে পারছি, সম্পূর্ণ ঘটনা কি বুঝতে পারছি এবার যে এই ফুটবলটা কিভাবে আগাচ্ছে, এই ফুটবলটা কিভাবে আগাচ্ছে এই সম্পূর্ণ ঘটনাটা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা এই সম্পূর্ণ ঘটনাটা কি বুঝতে পারছি? আচ্ছা সো আমরা আসো কয়েকটা পয়েন্টের সাথে একটু পরিচিত হই, কয়েকটা পয়েন্টের সাথে একটু পরিচিত হই। দেখো আমরা যেই বিন্দুটা থেকে নিক্ষেপ করছি সেই বিন্দুটার নাম কি, সেই বিন্দুটার নাম হচ্ছে নিক্ষেপণ বিন্দু। ফুটবলটা বা যেই বস্তুটাই নিক্ষেপ করি না কেন, বস্তুটা যেই পয়েন্টে গিয়ে পড়ছে সেই পয়েন্টটাকে আমরা কি বলি পতন বিন্দু। আর দেখো ফুটবলটা এই পয়েন্টে উঠতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি উড্ডয়ন কাল, আর এই পয়েন্টটা থেকে নিচে নামতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি হচ্ছে ফুটবলটার পতন কাল, সেটাকে আমরা কি বলি পতন কাল। এবং দেখো তো ফুটবলটা সর্বোচ্চ বা বস্তুটা সর্বোচ্চ যেই উচ্চতায় ওঠে সেইটাকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে, আর এই এইচটা কি, এই এইচটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। বলতো এই স্লাইডের টার্মগুলি কি বুঝতে পারছি, এই স্লাইডের টার্মগুলি কি বুঝতে পারছি? যেই বিন্দু থেকে আমরা নিক্ষেপ করতেছি সেটাকে আমরা বলতেছি নিক্ষেপণ বিন্দু, এই নিক্ষেপণ বিন্দু থেকে এই পর্যন্ত উঠতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি উড্ডয়ন কাল, এই পয়েন্ট থেকে নিচে পড়তে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি পতন কাল।
আর যেই পয়েন্টে গিয়ে বস্তুটা পড়ে সেটাকে আমরা বলি পতন বিন্দু। আর সর্বোচ্চ যতটুকু উচ্চতায় ওঠে সেটাকে আমরা বলতেছি কি সর্বোচ্চ উচ্চতা। সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি সর্বোচ্চ উচ্চতা। তাহলে বলতো এই স্লাইডের টার্মগুলি কি বুঝতে পারছি? দেখো এটা তোমাদের লিখেও দেয়া আছে। তাহলে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আমার নিক্ষেপণ বেগ, বা যেটাকে আমরা কি বলে আসছি, যেটাকে আমরা বলে আসছি আদি বেগ। আর যত কোণে নিক্ষেপ করা হয়েছে, দেখো তো একটা কোণে নিক্ষেপ করা হয়েছে না, সেই কোণটাকে আমরা বলতেছি কি নিক্ষেপণ কোণ। আর এইচ কি? এইচ হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে? এইচ হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। আর আর মানে কি? আরেকটা টার্মের সাথে একটু পরিচিত হও। এই পয়েন্ট থেকে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি, বস্তুটা কোথায় গিয়ে পড়ছে? এই পয়েন্টে। এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা প্রকাশ করি আর দিয়ে, আর যেটাকে আমরা বলি হচ্ছে পাল্লা। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে যত দূরে গিয়ে পড়বে সেই বিন্দুটাকে আমরা বলি কি, সেই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি পাল্লা। সো এই পাল্লা মানে কি, এটাও কি বুঝতে পারছে? একটা সময় নিক্ষেপ ফুয়াদ হাসান, হ্যাঁ আমরা এটা অ্যাকচুয়ালি ম্যাথ করার সময় দেখব, ঠিক আছে? ওকে, সবাই আমাকে একটু বলো তো এই প্রত্যেকটা টার্ম কি বুঝতে পারছে? আর মানে কি? আর মানে হচ্ছে পাল্লা। অর্থাৎ এই নিক্ষেপণ বিন্দু আর এই যে পতন বিন্দু, এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি পাল্লা। ক্লিয়ার? তাহলে দেখো এই কয়েকটাই দিয়ে দেয়া আছে। এবং আরো একটা জিনিস যেটাকে আমরা বলি বিচরণকাল। বিচরণকাল মানে কি? ফুটবলটা বা বস্তুটা যতক্ষণ শূন্যে থাকবে। বিচরণকালের আরেক নাম কি? শূন্যে থাকার সময়। তাহলে দেখো শূন্যে থাকার সময় কি? যতক্ষণে উঠলো, উড্ডয়নকাল যোগ পতনকাল। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ দেই টি প্রাইম প্লাস টি ডাবল প্রাইম, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে বিচরণকাল। অর্থাৎ এই পুরাটা যাইতে যতটুকু সময় সেটাকে আমরা বলি হচ্ছে বিচরণকাল। তাহলে আমাকে একটু বলো এই স্লাইডে সবগুলি টার্ম কি বুঝতে পারছি? ইউ মানে কি? নিক্ষেপণ বেগ বা আদি বেগ। থিটা মানে কি? নিক্ষেপণ কোণ। এইচ মানে কি? সর্বোচ্চ উচ্চতা। আর মানে কি? পাল্লা। আর টি মানে কি? বিচরণকাল বা শূন্যে থাকার সময়। সবগুলি টার্মের সাথে কি পরিচিত হইতে পারছে? আচ্ছা, সবগুলি টার্মের সাথে যদি পরিচিত হই, এইবার তাহলে আসো আমরা একটা জিনিস একটু বের করি। ওকে, এইবার আমাদের টার্গেট যেটা, সেই টার্গেটটা একটু খেয়াল করো। আমরা ভিএক্স এর মান বের করব আর ভিওয়াই এর মান বের করব। ভিএক্স মানে কি? টি সময় পরের, টি সময় পর বস্তুটা যেখানে আসছে সেই সময়ের বেগ হচ্ছে ভি, আর ভিএক্সটা হচ্ছে ওই যে বলে আসলাম এক্স অক্ষ বরাবর শেষ বেগ। ভিওয়াইটা কি? ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। আচ্ছা আমরা, আচ্ছা পাল্লাটা বুঝি নাই স্যার। আচ্ছা পাল্লাটা কি আরেকবার বলে দিই। আচ্ছা দেখো পাল্লাটা কি আরেকবার বলে দিচ্ছে। দেখো নিক্ষেপণ বিন্দু থেকে বস্তুটা সর্বোচ্চ যেই দূরে গিয়ে পড়বে অর্থাৎ পতন বিন্দু, এই নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি পাল্লা। একটু গ্রাফে তাকায় দেখো, সরি গ্রাফ বলতেছি, ফিগারটাতে তাকায় দেখো। ফিগারটা দেখলেও তো বুঝতে পারবা এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলতেছি হচ্ছে পাল্লা। এবার কি বুঝতে পারছি পাল্লা কোনটা? এবার কি বুঝতে পারছি পাল্লা কোনটা? আচ্ছা এইবার একটু আসো আমরা যেখানে ছিলাম। ভি কি? ভি হচ্ছে শেষ বেগ, টি সেকেন্ড পরে বেগটা হচ্ছে ভি। তাহলে এই শেষ বেগের একটা অংশ আছে ভিএক্স, শেষ বেগের আরেকটা অংশ আছে ভিওয়াই। আমরা ভিএক্স আর ভিওয়াই বের করব। এইবার সবাই একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো। আমি যদি ভালো করে এই পয়েন্টটা বুঝো, আমি যদি এক্স অক্ষ বরাবর আলাদাভাবে কোনো ত্বরণ প্রয়োগ না করি, এক্স অক্ষ বরাবর যদি আলাদাভাবে কোনো ত্বরণ প্রয়োগ না করি, তাহলে এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ থাকে? সবাই আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও তো, যে এক্স অক্ষ বরাবর আমি যদি কোনো ত্বরণ না দেই, ত্বরণ আমরা কিভাবে দিতে পারি? আমরা এক্সট্রা ভাবে বল প্রয়োগ করে। এক্স অক্ষ বরাবর যদি আমি কোনো বল প্রয়োগ না করি, কোনো ত্বরণ থাকবে? সবাই আমাকে একটু এই কমেন্টের অ্যান্সারটা দাও তো, যে এক্স অক্ষ বরাবর ত্বরণটাকে আমরা ধরলাম এ এক্স। তাহলে বলো তো এক্স অক্ষ বরাবর আমি কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে এক্স অক্ষ বরাবর আমার কি কোনো ত্বরণ থাকবে? একটু কমেন্টে অ্যান্সার দাও তো। এগুলি কিন্তু আমাদের এসএসসির পড়ালেখা। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, রাইট? এফ ইকুয়াল টু এম এ। আমার যদি বলের মান শূন্য হয় তাহলে ত্বরণের মানটাও কি হবে? ত্বরণের মানটাও শূন্য হবে না?
তাহলে দেখো আমি যদি এক্স অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ না করি তাহলে আমার এই এক্স অক্ষ বরাবর ত্বরণটা কত হবে? এক্স অক্ষ বরাবর ত্বরণটা হবে 0, 0, রাইট? আচ্ছা, এইবার তোমরা আমাকে বলো তো, আমি ধরো ওয়াই অক্ষ বরাবরও কোনো বল প্রয়োগ করি নাই, বাট এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কেমন ত্বরণ হবে বলো তো? ওয়াই অক্ষ বরাবর আমি কোনো বল প্রয়োগ করি নাই, তাহলে ওয়াই অক্ষের ত্বরণটা কত হবে? ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত হবে? দেখো এটা তো সবাই বুঝতে পারছি, যেহেতু আমি কোনো বল প্রয়োগ করি নাই তো আমার কোনো ত্বরণ থাকবে না। এই এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর ত্বরণ। এই যে এক্স লেখা মানে কি? এক্স অক্ষ বরাবর। তাহলে তোমরা আমাকে দেখি কে কারেক্ট অ্যান্সারটা দিতে পারো যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মানটা কত হবে। দেখি আমাকে একটু কমেন্ট করে জানাও যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মানটা কত হবে। দেখে এটা একটু জানাই দাও তো, এটা একটু জানাই দাও তো যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত হবে। ওয়াই অক্ষ বরাবর আমি বলে দিয়েছি কি, আমি বাইরে থেকে কোনো ফোর্স, মানে আমি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই। আচ্ছা, এইবার সবাই একটু কমেন্টে জানাই দাও দেখি। মুনিরুল ইসলাম অ্যান্সার দিছে, তারপর হচ্ছে নুসাইবা অ্যান্সার দিছে, নুসরাত অ্যান্সার দিছে, জিসান অ্যান্সার দিছে, সাবিয়া আক্তার, ভেরি গুড, সাবিয়া আক্তার কারেক্ট অ্যান্সার দিছে। আচ্ছা আচ্ছা, ফুয়াদ হাসান, ভেরি গুড, ফুয়াদ হাসান কারেক্ট অ্যান্সার দিছে। তারপর তাসনুভা, তারপর হচ্ছে আচ্ছা ম্যাক্সিমাম দেখো বলতেছো 0, কিন্তু একটু মাথা খাটায় খেয়াল করে দেখো তো, আদিত্য বড়ুয়া, আরো ভেরি গুড, আদিত্য বড়ুয়া একদম কারেক্ট অ্যান্সার দিছো। দেখো তো ওয়াই অক্ষ বরাবর কিন্তু সব সময় অভিকর্ষ ত্বরণ কিন্তু থাকেই। সেই অভিকর্ষ ত্বরণটা বলতো কোন দিকে কাজ করে? অভিকর্ষ ত্বরণটা কিন্তু কাজ করে নিচের দিকে, রাইট? অভিকর্ষ ত্বরণটা কোন দিকে কাজ করে? নিচের দিকে সবসময় ত্বরণ কাজ করে না? অভিকর্ষ ত্বরণ কিন্তু থাকবে, এবং এই ত্বরণের মানটা শুধুমাত্র জি হবে না, মাইনাস জি হবে। কেন মাইনাস জি হবে সেটা একটু খেয়াল করো। কারণ আমরা দুই ধরনের ত্বরণ পড়ে আসছি না, একটাকে আমরা বলতাম ধনাত্মক ত্বরণ, আরেকটাকে আমরা বলতাম ঋণাত্মক ত্বরণ বা মন্দন। খেয়াল করে দেখো তো, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত হয়? 0। তার মানে বলো তো ওয়াই অক্ষ বরাবর বস্তুর বেগটা হ্রাস পায়। কি হয়? ওয়াই অক্ষ বরাবর বস্তুর বেগ হ্রাস পায়, তাই না? ওয়াই অক্ষ বরাবর বস্তুর বেগ হ্রাস পায়, তাহলে সেই ত্বরণটাকে আমরা কি বলবো? ঋণাত্মক ত্বরণ বা মন্দন। দেখো কিভাবে হ্রাস পায়, যদি ওয়াই অক্ষ বরাবর হ্রাস না পাইতো তাহলে বলতো এই বস্তুটা উপরে যাইতেই থাকতো, এটাকে আর উপরে যায় না, একটা পয়েন্টে গিয়ে কিন্তু নিচে পড়া শুরু করে, রাইট? একটা পয়েন্টে গিয়ে কিন্তু নিচে পড়া শুরু করে। সো এই পয়েন্টে গিয়ে বেগের মান হয়ে যায় কত? ওয়াই অক্ষ বরাবর বেগের মান হয়ে যায় 0। তার মানে বেগের মানটা কি হয়? হ্রাস পায়, আর হ্রাস পাইলে সেই ত্বরণটাকে আমরা কি বলি? ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এই কারণে ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মানটাকে আমরা কত বলতেছি? মাইনাস জি বলতেছি। এইবার কি সবাই বুঝতে পারছে? তাহলে এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ থাকে না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা ত্বরণ থাকে, বা আমরা কি বলতে পারি? একটা মন্দন থাকে। এটা কি সবাই ক্লিয়ার? ওয়াই অক্ষ বরাবরও যে একটা ত্বরণ থাকে। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে বলতো এক্স অক্ষ বরাবর বেগটায় যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে আমরা কি বলতে পারি? সমবেগ। বাট ওয়াই অক্ষ বরাবর যেহেতু একটা ত্বরণ আছে, সো সেইটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অসমবেগ। সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো, এই দুইটা বুঝতে পারছি কিনা? একটু কমেন্ট করে বলো তো এই দুইটা বুঝতে পারছি কিনা। এবং এইটা যারা একটু মাথা খাটায় কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড। বাট অনেকে কনফিউজড হয়ে গেছে, এই যে আমি কোশ্চেনটা করছি এমন ভাবে যে এটাও 0, তার মানে অনেকে ভাবছো ওইটাও 0 হবে, যেহেতু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি নাই। বাট ওইখানে কিন্তু একটা ত্বরণ থাকবে, যেই ত্বরণটা কত হবে? মাইনাস জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সমান, বাট ত্বরণের দিকটা কি? বিপরীত দিকে। সো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? এই পর্যন্ত সবাই আমরা বুঝতে পারছি কিনা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, এবার সবাই বুঝতে পারছি? ওকে, সবাই বুঝতে পারছি। আচ্ছা, এইবার তাহলে আসো আমরা একটু সেই ইসের মানটা বের করি, ঠিক আছে? আমরা সেই বেগের মানটা বের করি। তাহলে দেখো আমরা জানি v ইকুয়াল টু কি? v ইকুয়াল টু ইউ প্লাস এটি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এক্স অক্ষ বরাবর vx ইকুয়াল টু কি হবে বলতো? vx ইকুয়াল টু হবে ux প্লাস axt, আর y অক্ষ বরাবর কি হবে?
ওয়াই অক্ষ বরাবর কি হবে, ভিওয়াই ইকুয়াল টু ইউআই প্লাস এ ওয়াই টি। দেখো তো আমরা নতুন কোন ফর্মুলা লিখছি নাকি এসএসসি তে পড়ে আসা ফর্মুলা লিখছি? আমরা একদম এসএসসি তে পড়ে আসা ফর্মুলা লিখলাম না? একদম এসএসসি তে পড়ে আসা ফর্মুলা। শেষ বেগ মানে কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর ওয়াই অক্ষ বরাবর একই জিনিস, খালি ভিওয়াই ইকুয়াল টু ইউআই প্লাস এ ওয়াই টি। এবার আমরা ভিওয়াই ভিএক্স এর মান বের করতে চাচ্ছি। ইউএক্স কত জানি বের করে আসছিলাম, ইউএক্স এর মান কিন্তু আমরা বের করে আসছিলাম ইউ cos থিটা প্লাস এক্স এর মান কত, 0 ইনটু টি। সুতরাং ভিএক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, ইউ cos থিটা। এটা কি বুঝতে পারছি সবাই? বের করে ফেললাম। এইবার আসো ভিওয়াই বের করি। ইউআই এর মান কত বের করে আসছিলাম, ইউ sin থিটা আদি বেগ প্লাস এ ওয়াই এর মান কত, মাইনাস জি ইনটু টি। সুতরাং ভি ওয়াই ইকুয়াল টু কি হবে, ইউ sin থিটা মাইনাস জিটি। বলো, এই যে দেখো আমরা শেষ বেগ বের করার দুইটা ফর্মুলা বের করে ফেললাম। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর শেষ বেগ, আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। সবাই বলো তো এটা কি বুঝতে পারছি? সবাই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই যে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর। এবং মজার বিষয় খেয়াল করে দেখো, এই যে দেখো এক্স অক্ষ বরাবর আদি বেগও যা, এক্স অক্ষ বরাবর শেষ বেগও তাই। কেন? কারণ এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ থাকে না, সমবেগ, এই কারণে দেখো বেগের মানের কোনো পরিবর্তন নাই। বাট ওয়াই অক্ষ বরাবর কিন্তু কি থাকবে, ত্বরণ থাকবে, এই কারণে দেখো বেগের মানের কিন্তু পরিবর্তন হবে। আচ্ছা এটা কিন্তু ভি। বলো এই দুইটা ফর্মুলা সবাই বুঝতে পারছি কিনা? এই দুইটা ফর্মুলা সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাই দাও তো, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। একটু কমেন্ট করে জানাই দাও যে আমরা দেখো জাস্ট মানগুলি বসাইছি। এ এক্স এর মান 0 আমরা একটু আগে বলে আসলাম, ইউ এক্স এর মান কত বের করে আসছিলাম, ইউ cos থিটা। আর ইউ আই এর মান কত, ইউ sin থিটা, এটাও বের করে আসছিলাম। এ ওয়াই এর মান কত, মাইনাস জি, আর টি তো টি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এইবার আসো আমরা যদি সরাসরি, এই যে দেখো আমরা তো কি কি বের করলাম, আমরা ভিএক্স বের করছি আর আমরা ভিওয়াই বের করছি, রাইট? ভিএক্স বের করছি, ভিওয়াই বের করছি। বাট আমরা যদি ভি বের করতে চাই তাহলে দেখি তো কি করতে হবে। আমরা কি কি বের করলাম, ভিএক্স আর ভিওয়াই। বাট আমরা যদি ভি বের করতে চাই তাহলে দেখি কি করতে হয়। দেখো তো এটা হচ্ছে আমার সেই ভিএক্স, এটা হচ্ছে আমার সেই ভিওয়াই, এটা সেই ভি না, এটা সেই ভি। তাহলে বলো তো এটা যদি ভিএক্স হয় তাহলে এই জিনিসটা আবার কি, এটা ভিওয়াই না? দেখি এটা তাহলে কি, এটা হচ্ছে আমার সেই ভি ওয়াই, এই যে এটা। তাহলে বলো তো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে তার অতিভুজ, এই ভিটা হচ্ছে তার অতিভুজ, ভিওয়াই কি লম্ব, আর ভিএক্সটা কি, ভিএক্সটা হচ্ছে তার ভূমি। তাহলে বলো তো ভি ইকুয়াল টু কি হবে, এই যে আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং অতিভুজ ইকুয়াল টু কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো তো এই জিনিসটাই লেখা না? অতিভুজটা কোনটা, অতিভুজ হচ্ছে আমার ভি, ফর্মুলা রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও শেষ বেগ বের করার ফর্মুলাটা বুঝতে পারছি কিনা। তাহলে শেষ বেগ বের করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে আগে ভিএক্স বের করতে হবে, ফর্মুলা দেখে আসছি। আমাকে ভিওয়াই বের করতে হবে, দেন এই দুইটাকে যদি আমরা এই ফর্মুলাতে বসাই দেই তাহলে আমরা এই শেষ বেগটাও বের করে ফেলতে পারবো। সো সবাই আমাকে একটু জানাই দাও তো এইটা কি বুঝতে পারছি এবার, যে আমরা তাহলে শেষ বেগটা বের করব কিভাবে, রুট ওভার ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ার। তাহলে আগে ভিএক্স বের করে নিতে হবে। ভিএক্স বের করব কিভাবে, মাত্র দেখে আসলাম ইউ cos থিটা। ভিওয়াই বের করব কিভাবে, ইউ sin থিটা মাইনাস জিটি। দেন আমরা এই দুইটা যদি এখানে বসাই আমরা ভি এর মানটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? সবাই জানাই দাও তো যে ভি বের করাটা বুঝতে পারছি কিনা। সবাই আমাকে বলো তো ভি বের করাটা বুঝতে পারছি কিনা। অর্থাৎ ভি মানে কি শেষ বেগ, আর ভিএক্স মানে কি ওয়াই অক্ষ বরাবর, সরি ভিএক্স মানে কি এক্স অক্ষ বরাবর শেষ বেগ, ভিওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। সো একটু বলো তো এটা কি বুঝতে পারছি,
সবাই আমাকে একটু কমেন্ট করে জানাই দাও তো আরেকবার। আচ্ছা আরেকবার কোনটা? আচ্ছা দেখো আরেকবার একটু বলে দিচ্ছি। আমি তো তোমাদের জন্য দেখো পাশে সূত্রও লিখতেছি, আমি কিন্তু তোমাদের পাশে সূত্রও লিখতেছি। দেখো এটা হচ্ছে আমার সেই ভিএক্স। এই চিত্রটা আমি কোথা থেকে পাইছি? এই চিত্রটা আমি দেখো এই পার্টটাকে আমি আলাদাভাবে আঁকছি। এই যে দেখো এই পয়েন্টের বেগটা কত? ভি, মানে শেষ বেগ। এতটুক চিত্রকে আমি আলাদাভাবে আঁকলাম। এই যে দেখো এতটুক চিত্রকে আমি আলাদাভাবে আঁকছি। সো এটা আমার ভিএক্স। এটা যদি আমার ভিওয়াই হয়, এটাও কি? এটাও আমার ভিওয়াই। তাহলে এই ভিওয়াইটা কি? আমার লম্ব। কারণ দেখো এইটার উচ্চতা আর এইটার উচ্চতা তো সেম। আর এটা কি? এটা হচ্ছে আমার সেই অতিভুজ। তাহলে ভি ইকুয়াল টু কি? ভিটা কি? ভিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এই লম্বের মানটা কত? ভি ওয়াই। ভূমির মানটা কত? ভি এক্স। মানগুলি বসাই দিচ্ছি, তাহলেই তো আমরা কার মানটা পেয়ে যাব? এই যে আমার শেষ বেগ, এই আমার শেষ বেগ, তার মানটা পেয়ে যাব। এইবার কি বুঝতে পারছি সবাই? এইবার কি বুঝতে পারছি যে শেষ বেগ তাহলে আমরা কিভাবে বের করব? সবাই জাস্ট একটু কমেন্ট করে জানাই দেই, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এবার কি বুঝতে পারছি শেষ বেগটা কিভাবে বের করব? আচ্ছা ফুয়াদ হাসান, আচ্ছা দেখো আমরা ভি এর গতিপথটা কিন্তু কার্ভ না, বস্তুটার গতিপথটা হচ্ছে কার্ভ। বাট ভি কোনো একটা পয়েন্টে ভি কিন্তু স্ট্রেট লাইন, এই কারণে আমরা স্ট্রেট লাইন দিয়ে বের করতেছি। ফুয়াদ বুঝতে পারছো? যে কোনো একটা পয়েন্টে গতিটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, ওর পুরো গতিপথটা কার্ভ। বাট আমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি, ওই পয়েন্ট স্ট্রেট লাইন, এই কারণে আমরা স্ট্রেট লাইন নিয়ে করতেছি। আচ্ছা ধ্রুবজ্যোতি মামা ভি কেন? দেখো তো ভি কেন? এই যে এই শেষ বেগটার মান কত? ভি। এই যে দেখো এইটাই তো আমি আঁকছি ওখানে, তাই না? এই চিত্রটুকুই তো আমি ওখানে আঁকছি। এই যে শেষ বেগের মান কত? ভি। কোন পয়েন্টের শেষ বেগ? এই পয়েন্টের। এই পয়েন্টের শেষ বেগটা কত? ভি। আচ্ছা এইবার একটু লাস্ট একটা জিনিস খেয়াল করো, এরপরে আমরা ম্যাথে চলে যাব। তার আগে একটু খেয়াল করে দেখো, আমার ইউটা কি ছিল? ইউটা ছিল আদিবেগ, আর থিটাটা কি ছিল? থিটাটা ছিল আমার নিক্ষেপণ কোণ। ভালো করে খেয়াল করো, নিক্ষেপণ কোণ, অর্থাৎ আমি কত কোণে নিক্ষেপ করছি, একটু খেয়াল করে দেখো তো। আমি যদি একটু ফিগারটা দেখাই আনি, এই যে এই ফিগারটা একটু ক্লিয়ারও করে দেই, এই ফিগারটা একটু ভালো করে খেয়াল করে দেখো। কি জানি করব, ইরেজ করব আমি। দাঁড়াও, এই ফিগারটা যদি একটু ভালো করে খেয়াল করো। আহা চলে গেল, যাই হোক খেয়াল করে দেখো তো, আমার এই বস্তুটা যত সামনে আগাবে এইটার কোণের মানটাও কি হবে? পরিবর্তন হবে। আমরা এখন যেটা করতেছি, আমরা তো শেষ বেগের মানটা বের করলাম। তোমরা আমাকে একটা কমেন্টের অ্যান্সার দাও তো, মানে একটা কোশ্চেনের অ্যান্সার দাও কমেন্টে। সেটা বলো তো, বেগ কি ধরনের রাশি? বলো তো বেগ কি ধরনের রাশি? বলো তো বেগ কি ধরনের রাশি? আমরা সবাই জানি না বেগ হচ্ছে ভেক্টর রাশি। বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে বেগের কি কি থাকবে? আমরা জানি বেগের থাকবে মান, আর বেগের কি থাকবে? বেগের থাকবে হচ্ছে দিক, রাইট? এতদিন ছোটবেলায় কিন্তু আমরা শুধুমাত্র কি বের করতাম? মান বের করতাম না। এখন কি শুধু মান বের করলে হবে? না, এখন মান যেমন বের করতে হবে, তোমাকে এখন কিন্তু দিকটাও বের করতে হবে। মান বের করতে হবে, দিক বের করতে হবে। এই জায়গায় খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি কার মানটা বের করে ফেলছি? আমরা কিন্তু অলরেডি মান বের করে ফেলছি, বেগের শেষ বেগের মান বের করছি। বাট আমরা কি শেষ বেগের দিক বের করছি? বলতো আমরা কি শেষ বেগের দিক বের করছি? আমরা কিন্তু শেষ বেগের দিক বের করি নাই। দেখো আদি বেগের কিন্তু মান যেমন দেয়া ছিল, আদি বেগের দিকও কিন্তু দেয়া ছিল, তাই না? বেগ তো আমার একটা ভেক্টর রাশি। বাট খেয়াল করে দেখো, শেষ বেগের আমরা শুধুমাত্র কি বের করছি? শেষ বেগের আমরা শুধুমাত্র মান বের করছি। তাহলে শেষ বেগের আমার এখন কি বের করতে হবে? দিক বের করতে হবে না? তাহলে সেই শেষ বেগের দিক কোনটা? শেষ বেগের দিক হচ্ছে সেই আলফা। ঠিক আছে, শেষ বেগের দিকটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে আলফা, আলফা দিয়ে। তাহলে দেখো দিকটা যে বের করব, তোমরা কি একটু কমেন্টে অ্যান্সার দিতে পারবা যে শেষ বেগের দিকটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো তো, আমরা tan থিটা ইকুয়াল টু কি জানি? আগের tan থিটা ইকুয়াল টু কি জানি? tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, রাইট? tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। বাট এখানে তো আমার থিটা নাই, এখানে আসছে হচ্ছে আমার আলফা। যেহেতু দিকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? আলফা দিয়ে প্রকাশ করছি। তাহলে tan আলফা ইকুয়াল টু কে আমরা লিখতে পারি ভিওয়াই বাই ভিএক্স। ভিওয়াইটা কি? আমার লম্ব, আর ভিএক্স টা কি? ভিএক্স টা হচ্ছে আমার ভূমি।
তাহলে আলফা ইকুয়াল টু কি হবে? আলফা ইকুয়াল টু হবে tan ইনভার্স vy বাই vx। এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে দিলেই বের করতে পারবো। তাহলে দেখো আমরা মানও বের করে ফেললাম, আমরা কিন্তু দিকও বের করে ফেলছি। বলো এইটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? মান বের করে ফেলছি এই সূত্র দিয়ে, দিক বের করে ফেলছি tan আলফা দিয়ে। এবং আমরা দেখো তো কোনো কঠিন কিছু কি ইউজ করতেছি? এখন পর্যন্ত আমরা কঠিন কোনো ফর্মুলা বা কঠিন কোনো কিছু ইউজ করছি? আমার কিন্তু মনে হয় না একদম কিছু ইউজ করছে, একদম সহজ সহজ যা আমরা জানি। নতুন কোনো কিছু শিখছি এখন পর্যন্ত? সূত্রগুলি নতুন, বা যেই পদ্ধতিতে বের করছি আমরা কিন্তু এখন পর্যন্ত নতুন বা কঠিন কোনো প্রসেসেই যাই নাই, একদম সহজ বিষয়গুলি দিয়ে দেখো। এগুলি আমাদের ত্রিকোণমিতির খুবই পুরানো কথাবার্তা। সো সেইটা দিয়ে দেখো আমরা মান এবং দিক দুইটা জিনিসই বের করে ফেললাম। বলো সবাই আমাকে একটু বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? তাহলে আমরা মান এবং দিক দুইটা জিনিসই বের করে ফেলছি। আচ্ছা, এইবার একটা কথা লেখা আছে, সেটা একটু খেয়াল করে দেখো। এই কথাটা একটু ভালো করে খেয়াল করো এবং এই কথাটায় সবাই একটা স্টার মার্ক দিয়ে রাখো। এই কথাটায় সবাই একটু স্টার মার্ক দিয়ে রাখো। দেখো কথাটা কি বলা আছে, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায়। আচ্ছা জিসান, দেখো তো এই জিনিসগুলি না, দেখো একদম সহজ জিনিস। ট্যান থিটার ফর্মুলা ইউজ করছি আমরা, ফর্মুলাগুলিও তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি। ট্যান থিটা, আচ্ছা ট্যান ইনভার্স কেন? কারণ ট্যানকে আমি এই পাশ থেকে ওই পাশে নিচ্ছি। আমি তো বলছি এটা ম্যাথ করার সময় আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলবো। সো এটা আমরা ম্যাথ করার সময় দেখবো। দেখো ট্যান থিটা এই পাশে ছিল, সরি ট্যান এই পাশে ছিল, ওই পাশে পাঠাইছি, এই কারণে ট্যান ইনভার্স উল্টায় গেছে ট্যান। বুঝতে পারছি? এক পাশ থেকে আরেক পাশে নিচ্ছি, এই কারণে উল্টায় গেছে। বাট তুমি এটা বাদ দাও, আপাতত এটাই মনে রাখো। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? ভিওয়াই, ভূমির মান কত? ভিএক্স। মানগুলি বসাই দিচ্ছি। ওকে, এইবার আসো আমরা যেখানে ছিলাম, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ হয় আনুভূমিক। এইটার মানে একটু বোঝার চেষ্টা করো। দেখো বস্তুটা যখন এই পয়েন্টে পৌঁছায়, দেখো এই পয়েন্টটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। আমরা ছোটবেলা থেকে একটা কথা জানি না, তুমি যখন একটা বস্তুকে এইভাবে উপরে নিক্ষেপ করো, এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটার বেগ কত হয়ে যায়? 0 হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখো তো, ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হবে, কিন্তু এক্স অক্ষ বরাবর বেগের মান কি 0 হবে? এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ নাই, তাহলে এক্স অক্ষ বরাবর তো বেগের কোনো পরিবর্তন হবেই না। তাহলে এক্স অক্ষটা মানেই কি? আনুভূমিক অক্ষ। সো এই যে আনুভূমিক, এই বরাবর কিন্তু 0 হবে না। তার মানে খেয়াল করে দেখো কথাটা কি, সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল টু কি হবে? ভিএক্স। অর্থাৎ শুধুমাত্র ভিএক্সটা থাকবে, শেষ বেগের মান হবে কি? শুধুমাত্র ভিএক্স। আর ভিওয়াই এর মান কত হয়ে যাবে? 0। কোথায়? সর্বোচ্চ উচ্চতায়, তাই না? সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই এর মান কত হয়ে যাবে? অর্থাৎ আনুভূমিক দিকে বেগের মান হয়ে যাবে 0, বা সরি উলম্ব দিকে বেগের মান হয়ে যাবে 0, বাট আনুভূমিক বেগের মানটা থাকবে। তাহলে একটু আগে আমরা দেখে আসছিলাম না, ভি ইকুয়াল টু কি? রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো, রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই এর মান কত? 0। তাহলে রুট ওভার ভিএক্স স্কোয়ার। সুতরাং ভি ইকুয়াল টু কি? ভিএক্স। কোথায়? সর্বোচ্চ উচ্চতায়। এটা কি বুঝতে পারছি সবাই? সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ভিওয়াই এর মান 0, তাহলে শেষ বেগের মানটা কি হবে? শুধুমাত্র ভিএক্স হবে। বলো এইটা বুঝতে পারছে কিনা সবাই? আমাকে বলো তো এইটা বুঝতে পারছে কিনা? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। বলো এই লাইনটা সবাই বুঝতে পারছে কিনা? যে ভিওয়াই 0 হয়ে যাবে, সো ভিএক্স টা শুধুমাত্র থাকবে। এবং জাস্ট সিম্পলি এই লাইনটা দিয়েই আসো আমরা একটা এমসিকিউ সলভ করি। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট 2016-17 আসা একটা কোশ্চেন। সবাই এই এমসিকিউটা দেখো, এবং পোলে আমরা কিভাবে এমসিকিউ এর অ্যানসারটা দেই সেইটাও আমি তোমাদের এখন দেখাচ্ছি। অর্থাৎ এখন আমি তোমাদের অপশনগুলি দিয়ে দিব, তোমরা যে কোনো একটা অপশন অর্থাৎ কারেক্ট অ্যানসারটা সবাই একটু সিলেক্ট করে ফেলবা। কোশ্চেনটা আমি একটু বলে দেই কি বলছে। তুমি একটা প্রক্ষেপককে, মানে ওই যে প্রাস, একটা প্রাসকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি, তাহলে দেখো তো থিটার মান কত দেয়া? থিটার মান দেয়া 60 ডিগ্রি, সরি থিটার মান দেয়া 60 ডিগ্রি। কোশ্চেনে যা যা লেখা আমি একটু লিখে দেই। 60 ডিগ্রি কোণে কত বেগে নিক্ষেপ করছো? 3 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো। এখন তোমাকে বের করতে বলছে কি? সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপকটির অর্থাৎ প্রাসের
বেগ কত হবে, অর্থাৎ v ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে, v ইকুয়াল টু হোয়াট, তাই না? এবার তাহলে খেয়াল করে দেখো তো, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় v ইকুয়াল টু কি, v ইকুয়াল টু vx, আর vx এর ফর্মুলা কি, vx এর ফর্মুলা আমরা বের করে আসছিলাম, ফর্মুলাগুলি যাদের মনে আছে u cos থিটা। তাহলে দেখো তো, দেখি আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, দেখি সবার আগে কে কারেক্ট অ্যান্সার দিতে পারো। সবাই একটু রেডি হয়ে যাও, আশা করি এই ফাঁকে বের করে ফেলছো। আমি তোমাদেরকে, দেখো তোমাদের সামনে হচ্ছে এখন একটা পোল যাবে, সেই পোলে কিন্তু তোমরা অ্যান্সারটা দিতে পারবা, একটা পোল যাচ্ছে, সেই পোলেই কিন্তু তোমরা কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিতে পারবা। দেখি পোল যাচ্ছে, ওকে, সবাই একটু কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও তো। আনুভূমিক কি অর্পিতা, তুমি মেবি মাত্র ক্লাসে জয়েন করছো। আনুভূমিক বলতে ভূমির দিকের অক্ষটাকে, অর্থাৎ এক্স অক্ষকে আমরা বলি আনুভূমিক, আর ওয়াই অক্ষটাকে আমরা বলি উলম্ব। আমরা তো অনেকক্ষণ ধরে দেখে আসছি যে আনুভূমিক মানে কি আর উলম্ব মানে কি। এক্স অক্ষটাকে আমরা বলতেছি আনুভূমিক, আর ওয়াই অক্ষটাকে বলতেছি কি আমরা উলম্ব। ওকে, সবাই একটু পোলেই অ্যান্সারটা জানায় দাও, আমি কিন্তু দেখতে পারবো কতজন কারেক্ট অ্যান্সার দিছো। এবং সবাইকে বুঝতে পারতেছো যে আমরা অ্যাপে কিভাবে ইনস্ট্যান্ট পোল বা কুইজগুলি থ্রো করি, তোমরা কিভাবে ইনস্ট্যান্ট কারেক্ট অ্যান্সার গুলিও দিয়ে দিতে পারো। সো কারেক্ট অ্যান্সার কি, অপশন এ। এবং তোমরা কিন্তু সাথে সাথে রেজাল্টটাও দেখতে পারবা। দেখতে পাচ্ছ রেজাল্ট, দেখো রেজাল্টটা কি দেখতে পাচ্ছ, রেজাল্টে কিন্তু দেখতে পারবা সবার আগে কে কারেক্ট অ্যান্সার দিছো। সো আমরা মাত্র দেখে আসলাম সর্বোচ্চ উচ্চতায় প্রক্ষেপণের বেগ হয় কত, vx, শুধুমাত্র আনুভূমিক বেগ থাকে। আর vx মানে কি, ইউ cos থিটা, থিটার মান কত 60 ডিগ্রি, ইউ এর মান 3, মানগুলি বসাই দিলেই কিন্তু আমরা এটার অ্যান্সারটা পেয়েছি। এবং দেখতেছো আমরা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টের এমসিকিউ সলভ করে ফেললাম জাস্ট 1 ঘন্টার পড়ায়, রাইট? 1 ঘন্টার পড়ায় কিন্তু আমরা কি করছি, একটা এমসিকিউ সলভ করে ফেলছি। সো আমরা কিন্তু থ্রু আউট দি হোল ক্লাস এইরকম ভাবেই আগাবো। সো সবাই সবার র্যাঙ্কটাও দেখে ফেলছো আই গেস। ওকে, সো এবার আসো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ, আরেকটা সূত্র বের করি। আমরা শুরুতে একটা সিকিউ দেখে আসছিলাম না, আমরা সেই সিকিউটাও ইনশাআল্লাহ সলভ করব। ওকে, এবার সবাই একটু ভালো করে মনোযোগ দাও। তোমার বস্তুটা ছিল এইখানে, বস্তুটা ছিল এইখানে, রাইট? এইখানে বস্তুটা ছিল। টি সেকেন্ড পরে বস্তুটা কোথায় চলে আসছে, এইখানে চলে আসছে। ভালো করে বোঝো, এইখানে বস্তু ছিল, টি সেকেন্ড পরে বস্তু আসছে কোথায়, এখানে আসছে। ক্লিয়ার? তাহলে এইখানে বস্তুটা থাকা মানে এটার একটা এক্স অক্ষ বরাবর সরণ হইছে এবং এইটার একটা ওয়াই অক্ষ বরাবর সরণ হইছে। আমরা এখন এই এক্স এর মান আর ওয়াই এর মান দুইটা বের করতে চাই। আমরা এখন এই এক্স এর মান আর ওয়াই এর মান দুইটা বের করতে চাই। অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণ কত, ওয়াই অক্ষ বরাবর সরণ কত, আমরা এই দুইটা মান বের করতে চাই। ক্লিয়ার সবাই? সো আসো আমরা এক্স আর ওয়াই এর মান দুইটা বের করি। অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, আমরা একটু বের করার চেষ্টা করি। সো আমরা সবাই বলতো সরণের সূত্র কি জানি? আমরা সবাই সরণের সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সরণের ফর্মুলা। তাহলে আমি যখন এক্স অক্ষ বরাবর কাজ করব, এক্স অক্ষ বরাবর সরণ কত, ইউ, সরি এক্স, এক্স অক্ষ বরাবর আদি বেগ কত, ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। আর ওয়াই অক্ষ বরাবর কি হবে, সরণটা হচ্ছে ওয়াই, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। দেখো তো পরিচিত ফর্মুলাই লিখলাম। এইবার তোমরা আমাকে কমেন্টে এক এক করে অ্যান্সার দিতে থাকো, যে এক এক করে অ্যান্সার দাও। সেটা হচ্ছে আমরা এক্স এর মান যখন বের করব, ইউ এক্স এর মান কত, আমরা অনেক আগেই ইউ এক্স এর মান বের করে আসছিলাম। সেই মানটা কত ছিল, ইউ কস থিটা। আর এই যে টি প্লাস হাফ ইন্টু এক্স এর মান যেন কত ছিল, এক্স এর মান ছিল 0 ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু এই পুরা টার্মটা কত হয়ে যাবে, 0। সো এক্স ইকুয়াল টু কি, ইউ কস থিটা টি। সো এইটা হচ্ছে আমার সরণ বের করার ফর্মুলা, এটা হচ্ছে আমার সরণ বের করার ফর্মুলা।
এইবার আসো ওয়াই, সো এইটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি আনুভূমিক সরণ, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর। আর ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে উলম্ব সরণ বা উলম্ব অক্ষ বরাবর। সো ইউআই কত আমরা বের করে আসছিলাম, ইউআই ছিল হচ্ছে ইউ সাইন থিটা। আসো মানগুলি বসাই দেই। আদিবেগের মান কত? আদিবেগের মান হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই এর মান যেন কত ছিল? মাইনাস জি, বের করে আসছিলাম মাইনাস জি টি স্কোয়ার। সো ওয়াই ইকুয়াল টু কি হবে? ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই হচ্ছে আমার আরো একটা সরণ বের করার ফর্মুলা। সবাই তাকায় বলো, সবাই এক নজরে তাকায় বলো এই দুইটা ফর্মুলা আমরা বুঝতে পারছি কিনা। এটা হচ্ছে আমার এই এক্সটাকে আমরা কি বলতেছি? এক্সটাকে আমরা বলতেছি হচ্ছে আনুভূমিক সরণ, ওয়াইটাকে আমরা কি বলতেছি? ওয়াইটাকে আমরা বলতেছি হচ্ছে উলম্ব সরণ। জানাই দাও সবাই, একটু কমেন্ট করে জানাই দাও এই দুইটা ফর্মুলা সবাই বুঝতে পারছি কিনা। এবং দেখো তো আমরা আমাদের জানা ফর্মুলা, একদম এসএসসির ফর্মুলা থেকে আমরা আমাদের এইচএসসির কি ফর্মুলা লাগবে সেই ফর্মুলাগুলি কিন্তু বের করে ফেললাম। সো এটা হচ্ছে আমার আনুভূমিক সরণ, আর এটা কি? এটা হচ্ছে আমার উলম্ব সরণ। বলো একটু কমেন্ট করে জানাই দাও তো দুইটা ফর্মুলা ক্লিয়ার কিনা। এবং কঠিন লাগতেছে কি? খুব বেশি কি কঠিন? একটু পড়লেই হয়ে যাবে না? খুব বেশি কি কঠিন এগুলি? রাইসা কোথায় বুঝি নাই একটু বলো তো, কোথায় বুঝি নাই রাইসা বলো তো। বাকিরা যারা বুঝতে পারছি সেটা একটু জানাই দাও যে ক্লিয়ার কিনা। একদম দেখো এক্স অক্ষ বরাবর কাজ করতেছি, সো এক্স অক্ষের মানগুলি বসাবো। ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছি, সো ওয়াই অক্ষের মানগুলি বসাবো। সেই মানগুলি বসাইছি, বসাই এক্স ইকুয়াল টু পাইছি এটা, ওয়াই ইকুয়াল টু পাইছি এটা। ক্লিয়ার সবাই? আর রাইসা তুমি একটু বলো তো কোথায় বুঝি নাই। আশা করি সবার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আসো, এতক্ষণ ধরে আমরা যে ফর্মুলাগুলি বের করলাম এই ফর্মুলাগুলি দিয়ে আমরা আচ্ছা ফুয়াদ হাসান, অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে শেষ বেগের অ্যাঙ্গেল, রাইট? আমরা তো দেখো তো এই জায়গায় তো আদি বেগ নিয়ে কাজ করতেছি, আদি বেগের অ্যাঙ্গেলের কি চেঞ্জ আসছে না? এই কারণে তো থিটা শেষ বেগের না অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। বাট দেখো তো আমি কি শেষ বেগ বসাইছি কোথাও? বসাই তো নাই, আমরা তো আদি বেগ বসাচ্ছি, এই কারণে অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে না। আচ্ছা ক্লিয়ার? ওকে, এইবার আসো আমরা পুরাটা সামারি করি, আমরা পুরাটা সামারি করি। এই হচ্ছে আমার সকল ফর্মুলা, ঠিক আছে? এই হচ্ছে আমার সকল ফর্মুলা। এবং দেখো এটা কোনো নতুন কিছু নেই, যে আমরা মাত্র যেটা বের করলাম আনুভূমিক বরাবর উলম্ব বরাবর, এই যে এক্স বের করছে মাত্র, ওয়াই ইকুয়াল টু বের করছে মাত্র। সো তোমাকে যখন বলবে শেষ বেগ বের করতে, আমরা এই যে ভিএক্স ইকুয়াল টু আমরা দেখে আসলাম ইউ কস থিটা, এই ফর্মুলা বের করব। ভিওয়াই ইকুয়াল টু আমরা কি বের করব? ইউ সাইন থিটা মাইনাস জিটি, সেই ফর্মুলাই। আর তোমাকে যখন আনুভূমিক সরণ জানতে চাবে তখন বের করব এটা, যখন তোমাকে উলম্ব সরণ বের করতে বলবে তখন আমরা বের করব নিচের ফর্মুলাটা, ঠিক আছে? তখন আমরা বের করব নিচের ফর্মুলাটা। এক্স এরটা বুঝি নাই রাইসা, এক্স এরটা কেন বুঝি নাই? আমি তো জাস্ট মানগুলি বসাইলাম। এই যে ইউ এক্স এর মান ছিল কত? ইউ কস থিটা। এখন তুমি যদি এইটা না বুঝো, গুণ দিচ্ছি, জিরো দিয়ে গুণ করছি, সো এই পুরো টার্মটা কি জিরো, সো এই টার্মটা নাই, বাদ হয়ে গেছে, তাই না? এই যে এক্স কত ছিল? এক্স জিরো ছিল না, একটু আগে আমরা বের করে আসছি, সো এই পুরো টার্মটা জিরো, সো এটা বাদ, বাকি থাকলো এতটুকু। ক্লিয়ার? ওকে আচ্ছা, আমি এইচএসসি দিচ্ছি, আমি এইচএসসি দিচ্ছি 19 সালে, আমি এইচএসসি 19 ব্যাচ, ঠিক আছে? করোনার আগে, করোনার আগে হচ্ছে আমি লাস্ট ব্যাচ ফুল সিলেবাসে দিছিলাম। এখন পর্যন্ত তো এইচএসসি সবাই শর্ট সিলেবাসে দিচ্ছে, তোমরা হয়তো বা, আমি ছিলাম হচ্ছে লাস্ট ফুল সিলেবাসের ব্যাচ 19, এরপর 20 কে তো দিল অটো পাস, এরপর 21ও দিল শর্ট সিলেবাস, 22ও দিল শর্ট সিলেবাস, 23ও দিল মেবি শর্ট সিলেবাস, 24ও দিবে শর্ট সিলেবাস, আর 25, আর তোমরা তো হচ্ছে গিয়ে 26। সো আলটিমেটলি আমি ছিলাম হচ্ছে লাস্ট ফুল সিলেবাসের এইচএসসি ব্যাচ, আমি এইচএসসি 19। আচ্ছা, আর তোমরা এইচএসসি 26। সো তোমাদের এখন পর্যন্ত যেটা টার্গেট সেটা হচ্ছে ফুল সিলেবাসে। আচ্ছা, সো আমরা দেরি করব না, আমরা এবার আসো আজকে যতটুকু ক্লাস করলাম সেই ক্লাস দিয়ে আমরা একটা সিকিউ সলভ করব। এবং দেখো এটা শুধু বোর্ডে আসা সিকিউ না, এটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টে আসাও কোশ্চেন, এটা একটা অ্যাডমিশন টেস্টে আসাও কোশ্চেন।
এবার খেয়াল করে দেখো কোশ্চেনটা কি বলছে। দেখো কোশ্চেনে বলছে একজন ফুটবল খেলোয়াড় গোলপোস্টের 25 মিটার সামনে থেকে একটা ফুটবলে কিক করছে। আমরা পুরো ঘটনাটার একটু বিশ্লেষণ করি। দেখো ধরো এই হচ্ছে আমার ফুটবল মাঠটা, এটা হচ্ছে আমার সেই গোলপোস্ট। কত দূরে আছে? 25 মিটার দূরে গোলপোস্টটা আছে। কত দূরে গোলপোস্ট আছে? 25 মিটার দূরে গোলপোস্টটা আছে। তুমি কত বেগে নিক্ষেপ করছো, কিক করছো? 20 মিটার পার সেকেন্ড। কত কোণে নিক্ষেপ করছো, সরি কত কোণে কিক করছো? 20 ডিগ্রি। তোমাকে এখন প্রথম যে কোশ্চেনটা বলছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে 1 সেকেন্ড পরে বলটির বেগের মান বের করো। 1 সেকেন্ড পর বলটার বেগের মান বের করো। তাহলে বলো তো 1 সেকেন্ড পরে, মানে তোমাকে টাইমের মান দিয়ে আছে কত? টাইমের মান দিয়ে আছে 1 সেকেন্ড। তোমাকে বের করতে হবে কি? v equal to what? as simple as it is, তাই না? 1 সেকেন্ড পর, তার মানে টাইমের মান 1 সেকেন্ড দেয়া, তোমাকে বের করতে হবে v। এবং আমরা জানি v equal to কি ছিল ফর্মুলা? √vx² plus vy²। সো আগে আমরা vx বের করব, vy বের করব, এই দুইটা মান বসাই দিয়ে v বের করে ফেলবো। সো vx equal to কি ছিল? vx equal to ছিল হচ্ছে u cos θ। তাহলে u কত? u হচ্ছে 20 ইনটু cos থিটার মান কত? 20 ডিগ্রি। একইভাবে vy কত? vy ইকুয়াল টু ছিল হচ্ছে u sin θ মাইনাস gt। তাহলে u কত? u হচ্ছে 20 sin থিটার মান কত? 20 মাইনাস g কত? 9.8 আর t কত? 1 সেকেন্ড পর, তার মানে t এর মান হচ্ছে 1, তাই না? সো ক্যালকুলেটরে দিলেই vx আর vy পেয়ে যাবা না? vx আর vy পেয়ে যাবা। বলো তো vx আর vy পাবা কিনা? তাহলে দেখো আমি আর ক্যালকুলেশন করতেছি না, তোমাদের জন্য করে দেয়া আছে। তাহলে সেটাই আমরা একটু দেখাই। এই যে vx এর মান বের করলাম, সো এটা হচ্ছে আমার vx এর মান। একইভাবে আমি কি বের করছি? vy বের করছি। সো লাস্টে vx² plus vy² মানটা বসাই দিলাম, এই হচ্ছে আমি পেয়ে গেলাম। বলো তো এটা কোনো কঠিন ম্যাথ? এটা কোনো কঠিন ম্যাথ বলো? এবং এইটাই কিন্তু আসছে কোথায়? এটাই কিন্তু এই যে সিকে রুয়েটের অ্যাডমিশন টেস্টের এটা একটা কোশ্চেন। বাট তোমরা আমাকে বলো, এখন তোমরা কি এইটাকেই অ্যানসার হিসাবে কে কে লিখে দিতে চাও? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে এইটাকেই সবাইকে অ্যানসার হিসাবে লিখে দিতে চাও নাকি আরো কিছু বের করা লাগবে? দেখি কার কি আইডিয়া, একটু কমেন্ট করে জানাও তো। আমি তো ভি বের করেই ফেললাম, এখন এইটাই কি আমি উত্তর হিসাবে লিখে দিব? ভাই আমার কাজ শেষ, আর কিছু বের করতে পারবো না, এটাই উত্তর হিসাবে লিখে দেন। কে কে এটাই চাও? আর কে কে চাও না ভাইয়া আরো কিছু বের করি? বলো কে কে চাও আরো কিছু বের করতে, নাকি সবাই এইটা কি উত্তর হিসাবে লিখে দিতে চাও? বলো তো দেখি কে কি চাও। বলো তোমরা কমেন্টে কি করতে চাও একটু জানাও, যে তোমরা কি এটাকে উত্তর হিসাবে লিখে দিতে চাও নাকি আরো কিছু বের করতে চাও? ফুয়াদ হাসান বলতেছেন না, বাকিরাও একটু জানাই দাও তো। ফুয়াদ হাসান ওকে, আচ্ছা তারপর হচ্ছে তারপর 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 দেখি। ভেরি গুড, এই তো ভেরি গুড, সবাই বলতেছে এটাকে লিখবো না। অবশ্যই এটাকে লিখবো না। কেন লিখবো না? কারণ বেগ ভেক্টর রাশি, আমরা এতক্ষণে শুধুমাত্র কি বের করছি? মান বের করছি। আমাদের দিক বের করতে হবে না? আমাদের দিক বের করতে হবে, দেন ওই দুইটা হবে আমার অ্যান্সার। সো এইটা কিন্তু আমার অ্যান্সার না। আমি শুধুমাত্র কি বের করে রাখছি? আমি শুধুমাত্র মান বের করে রাখছি ভাইয়া। সো আমাকে এখন কি বের করতে হবে? আমাকে দিক বের করতে হবে। আর আমার দিক বের করার ফর্মুলা কি ছিল? tan alpha equal to vy divided by vx। vy এর মান বের করছি আমরা, এই যে vy এর মান বসাও, vx এর মান বসাও। সো বসাইছি। আর আলফা ইকুয়াল টু কি? আলফা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স vy by vx। সো কত আসবে? -2.96 ডিভাইডেড বাই 18.8। এটা ক্যালকুলেটরে দাও। সো এই আলফার মানটাও কিন্তু পেয়ে যাবা। সো ক্যালকুলেটর থেকে আমরা আলফার মানটা কত পেয়ে গেছি? এটা পেয়ে গেছি। সো দিস ইজ আওয়ার ডাইরেকশন। সো দিস ইজ আওয়ার ডাইরেকশন। সো আমাকে কি করতে হবে? আমাকে মানটা এবং দিক এই দুইটা যখন আমি অ্যানসারে লিখবো তখনই কিন্তু আমি ফুল মার্কস পেয়ে যাব। বুঝতে পারছি সবাই? সবাইকে এটা বুঝতে পারছি? শুধুমাত্র মান বের করে রাখলে হবে না, সাথে সাথে কিন্তু আমাদের দিকও বের করতে হবে, এবং দিক বের করার ফর্মুলা এটা ক্যালকুলেটরে দিলেই কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? সো বুঝতে পারছি? এইবার যদি বুঝে থাকি, সো আসো আমরা ঘ নাম্বারটা করব, তাহলে আজকে আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ হবে। সো সবাই একটু মনোযোগ দাও,
লাস্ট প্রবলেমটা একটু করি। দেখো আবার একটু প্রবলেমটা দেখাই কি হয়েছে, কি বলছে এটা। তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। দেখো গোল কখন হবে? গোল তখনই হবে যদি ফুটবলটা এইরকম ভাবে যায়, এইভাবে যদি যায় তাহলে গোল হবে। আর ফুটবলটা যদি এইভাবে যায় তাহলে কি গোল হবে? উত্তর হচ্ছে গোল হবে না। তাহলে আমাকে আগে এটা দেখতে হবে ফুটবলটা কিভাবে যাচ্ছে, অর্থাৎ ফুটবলটার এই গোলপোস্টের ওপর দিয়ে যাবে নাকি ফুটবলটা এই গোলপোস্টের ভেতর দিয়ে যাবে, সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছি? তাহলে বলো তো আমাকে ফুটবলের একটা সরণ বের করতে হবে। আমরা ফুটবলের কোন সরণটা বের করব? বলো, ফুটবলের সরণ বের করতে হবে। আমরা কোন সরণ বের করব? আমরা সরণ তো দেখছি দুই রকম, একটা হচ্ছে আনুভূমিক সরণ আর একটা উলম্ব সরণ। তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা কি আনুভূমিক সরণটা বের করবা নাকি উলম্ব সরণটা বের করবা? আনুভূমিক সরণ কি ছিল? এই দিকের সরণ। আর উলম্ব সরণ কি ছিল? এই দিকের সরণ। আমরা আসলে কোন সরণ বের করব? আমরা কিন্তু আসলে উলম্ব সরণটা বের করব। কোন সরণটা বের করব? উলম্ব সরণ। অর্থাৎ আমরা দেখব 25 মিটার দূরে, 25 মিটার দূরে ফুটবলের সরণটা কত, অর্থাৎ ফুটবলের ওয়াই এর মানটা কত। আমরা যদি দেখি এই ওয়াই এর মানটা, ফুয়াদ হাসান অ্যান্সার নেগেটিভ নাকি পজিটিভ ওইটা আমাদের ম্যাটার না, যেটা আসছে ওইটাই ঠিক আছে। আচ্ছা, সো ওয়াই এর মানটা আমরা আসলে বের করব। কেন? কারণ আমরা দেখব ফুটবলটা কত উচ্চতা দিয়ে যায়। এবং তোমরা আমাকে বলো তো কখন গোল হবে? যদি ওয়াই এর মান 2 এর কম হয় তাহলে কিন্তু গোল হবে, বাট ওয়াই এর মান যদি 2 এর বেশি হয় তাহলে কিন্তু গোল হবে না। বুঝতে পারছি? ওয়াই এর মান যদি 2 এর কম হয়, কেন? কারণ গোল পোস্টের উচ্চতা তোমাকে বলে দিছে 2 মিটার। তাহলে গোল হইতে হলে অবশ্যই কি করতে হবে? 2 মিটারের নিচ দিয়ে যেতে হবে। 2 মিটারের বেশি যদি যায় তাহলে তো গোল হবে না। তাহলে আমরা ওয়াই এর মানটা বের করব। তাহলে ওয়াই এর মান বের করার ফর্মুলা কি ছিল? ওয়াই এর মান বের করার ফর্মুলা ছিল হচ্ছে ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলাটা ছিল, তাই না? আচ্ছা, সবাই কি বুঝতে পারছে কেন ওয়াই এর মানটা বের করব, উলম্ব সরণটা বের করব? কারণ দেখতে হবে ফুটবলটা কত উচ্চতা দিয়ে যায়, রাইট? আচ্ছা, এইবার দেখো আমরা সবাই ইউ জানি, ইউ কত? 20। আমরা সবাই থিটা জানি, থিটা কত? 20 ডিগ্রি। বাট আমরা জানি না কি? আমরা জানি না টি এর মানটা কত। সবাই কিন্তু আবার এটা ভাইবো না টি এর মান 1 সেকেন্ড। টি এর মান 1 সেকেন্ড তো আগের প্রবলেমে, রাইট? টি এর মান 1 সেকেন্ড তো আগের প্রবলেমে। আমাকে আগে দেখতে হবে এইখান থেকে গোলপোস্ট পর্যন্ত পৌঁছাইতে ফুটবলটা কত সময় লাগে, রাইট? তার মানে আগে আমাকে টি এর মানটা বের করে নিতে হবে, অর্থাৎ এইখান থেকে এইখানে যাইতে কত সময় লাগে, অর্থাৎ টি এর মানটা আগে আমাকে বের করে নিতে হবে, রাইট? তাহলে বলো তো এইখান থেকে এইখানে গেলে ফুটবলটার এক্স অক্ষ বরাবর একটা সরণ হয় না? এইখান থেকে গোলপোস্ট পর্যন্ত গেলে এক্স অক্ষ বরাবর সরণ কত? এক্স অক্ষ বরাবর সরণ 25 মিটার। এই যে দেখো এইখান থেকে এইখানে যাওয়া মানে কি? এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে 25 মিটার। এটা কি বুঝতে পারছি? এবং আমি ধরে নিলাম এইখান থেকে এইখানে যাইতে সময় কত লাগে? টি সেকেন্ড সময় লাগে। তাহলে আমাকে আগে টি সেকেন্ডটা বের করতে হবে। সেই টি এর মানটা আমি এখানে বসাবো, আমি ওয়াই এর মানটা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? আর এক্স এর মান 25 মিটার। আচ্ছা, স্নেহা হুসাইন, দেখো এক্স এর মান দিয়ে তো আমার কিছু হবে না, কারণ এক্স এর মান তো আমাকে দিয়েই দেয়া আছে। ফুটবলটা কত দূর, মানে গোলপোস্টটা কত দূরে? 25 মিটার দূরে। এখন ফুটবলটা যদি তোমার এই যে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ উলম্ব সরণ কত, এটা যদি 2 এর বেশি হয় তাহলে তো গোল হবে না। গোল হইতে হলে 2 এর কি হইতে হবে? কম হইতে হবে। আচ্ছা, এইবার আসো এক্স ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা কি ছিল? ইউ কস থিটা ইনটু টি। তাহলে টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। এটা হচ্ছে টি বের করার ফর্মুলা হয়ে যাবে। এক্স ইকুয়াল টু কি ছিল? ইউ কস থিটা ইনটু টি। তাহলে টি ইকুয়াল টু কি লিখতে পারবো? এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 25। ইউ এর মান কত? আদিবেগ, আদিবেগের মান 20, কস থিটার মান কত? 20 ডিগ্রি। সো এটা যদি ক্যালকুলেশন করো টি এর মান পাবো। সেই টি এর মানটা আমরা কি করব? এখানে বসাই আমরা ওয়াই এর মানটা পাবো। সবাই মেঘলা মুনি, হ্যাঁ যদি আমার এই টাইপের প্রবলেম থাকে যে গোল হবে কিনা, গোল পোস্ট দেয়া আছে, তাহলে আমরা কি বের করব?
তাহলে আমরা সবসময় হচ্ছে ওয়াই এর মান বের করব। আরো একটা প্রবলেম থাকতে পারে যে ছক্কা হবে কিনা। ধরো আমি আরেকটা প্রবলেমের একটু এক্সাম্পল দিই। আচ্ছা, এইটা আগে আমরা একটু অ্যান্সারটা করে বলি যে আরো কখন ওয়াই এর মানটা বের করতে হবে। সো আমি জাস্ট একটু সলিউশনটা দেখাই দিই। দেখো, আমাকে আগে ওয়াই এর মানটা বের করতে হবে, বাট ওয়াই এর টি জানি না। সো এক্স এর মান দিয়ে আমরা কি বের করলাম, টি এর মানটা বের করলাম। সো টি এর মানটা কত, 1.33 সেকেন্ড। সো সেই টি এর মানটা আমরা বসাই দিছি, আমরা ওয়াই এর মানটা পাচ্ছি। এখন দেখো ওয়াই এর মানটা কি আসছে, 2 মিটারের চাইতে কম। তাহলে আমরা বলবো কি গোল পোস্টের নিচ দিয়ে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে আমার গোল পোস্ট যেটার উচ্চতা 2 মিটার। বাট ফুটবলটা যাচ্ছে কতটুকু উচ্চতা দিয়ে, ফুটবলটা যাচ্ছে 0.43 মিটার দিয়ে। তার মানে ফুটবলটা এইরকম ভাবে যাবে। এই যে ফুটবলটা ছিল এখানে, ফুটবলটা এই যে দেখো গোল পোস্টের ভেতর দিয়ে চলে যাবে। বুঝতে কি পারছি সবাই? তার মানে আমরা বলতে পারি কি গোল হবার সম্ভাবনা থাকবে। যদি 2 মিটারের বেশি আসতো তাহলে আমার উত্তরটা কি হইতো, ফুটবলটা এইভাবে যাবে, তখন আমরা বলতাম কি গোল হবার সম্ভাবনা নেই। আচ্ছা, সবাই আমাকে বলো তো সেকেন্ড প্রবলেমটা বুঝতে পারছি কিনা। যদি কোথাও না বুঝে থাকি সেটাও আমরা বলি। সলিউশনটা আমরা করি নাই, করে দেয়া আছে দেখে আমরা জাস্ট পুরো প্রসেসটা ডিসকাস করছি। দেখো সবার ফার্স্টে আমাকে ওয়াই বের করতে হবে, আমরা এটা বের করলাম। দেন ওয়াই বের করতে আমার টি লাগবে, বা টি নাই। সো সেই টিটা আমরা বের করলাম এক্স এর মান থেকে। এক্স এর মান থেকে আমরা টিটা যে বের করছি সেই টি এর মানটা কিন্তু আমরা ওয়াই বের করার ফর্মুলাতে বসাই দিচ্ছি। ঠিক আছে, ওয়াই বের করার ফর্মুলাতে বুঝাই দিচ্ছে। দেন আমরা ওয়াই বের করে দেখলাম 2 মিটারের কম। সো ইয়েস, গোল হবে। ঠিক আছে। আচ্ছা, কারা কারা আর্জেন্টিনার সাপোর্টার একটু জানাও তো। আচ্ছা, যে তাই মানে আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। তোমরা কি আসো কি আর্জেন্টিনার সাপোর্টার? সো আমরা অবশ্যই চাই কি গোল হোক। ধরো এই ব্রাজিলের সাথে ম্যাচ, সো আর্জেন্টিনার সাপোর্টার আমরা কি চাবো, যে ম্যাচ যা ইচ্ছা আসুক, আমরা চাই কি গোল মানে হইতেই হবে, রাইট? আমরা চাই কি গোল হইতেই হবে। সো আরেকটা কি ধরনের প্রবলেম থাকতে পারে, ধরো এটা একটা ক্রিকেট খেলার মাঠ, আর এই জায়গায় দাঁড়ায় আছে একটা ফিল্ডার, আর তুমি ব্যাটসম্যান। তুমি হচ্ছে এই যে ব্যাটসম্যান হচ্ছে তুমি একটা বলকে নিক্ষেপ করছো, মানে ছক্কা মারছো, মানে ছক্কা মারার জন্য বলটাকে মারছো। তাহলে ছক্কা হবে কিনা, দেখো ছক্কা কখন হবে, যদি এই ফিল্ডারের মাথার উপর দিয়ে যায় তাহলে 6 হবে। বাট এই ফিল্ডারের নিচ দিয়ে যদি যায় তাহলে ফিল্ডার কিন্তু ক্যাচ ধরে ফেলবে। বুঝতে পারছি? সো এই টাইপের প্রবলেমও কিন্তু থাকতে পারে, যে ধরো আমি বলে দিলাম ব্যাটসম্যান থেকে কত দূর দাঁড়ায় আছে, 25 মিটার দূরে একটা ফিল্ডার দাঁড়ায় আছে বাউন্ডারি লাইনে, তাহলে ছক্কা হবে কিনা। একই টাইপের প্রবলেম, ধরো একই টাইপের প্রবলেম। সো ছক্কা হওয়ার কন্ডিশন কি, যদি বলটা এই ফিল্ডারের মাথার উপর দিয়ে যায়। আর কখন ছক্কা হবে না, যদি বলটা এই ফিল্ডারের হাতে গিয়ে পড়ে, তখন কি হবে, তখন কিন্তু আর ছক্কা হবে না। সো তোমরা একটু কমেন্ট করে জানাই দাও যে এই দুইটা প্রবলেম সবাই বুঝতে পারছে কিনা, এই দুইটা প্রবলেম সবাই বুঝতে পারছে কিনা। যদি এই দুইটা প্রবলেম বুঝে থাকি তাহলে আসো আমাদের আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। জাস্ট কয়েকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু এইবার তোমরা আলাদাভাবে শুধু ফিজিক্সে ভর্তি হইতে পারবা। তোমরা চাইলে একসাথেও ভর্তি হইতে পারবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। চাইলে শুধু ফিজিক্স কোর্সটাও কিনতে পারবা, চাইলে শুধু কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলিও কিনতে পারবা। এবং আমাদের 4টা সাইকেল, অর্থাৎ সবগুলি অধ্যায়কে আমরা 4টা সাইকেলে ভাগ করছি, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4। এই স্লাইড থেকে একটু দেখতে পারবা কোন সাইকেলে আমরা কি পড়বো। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়লাম অর্থাৎ গতিবিদ্যা, আমরা কিন্তু এই গতিবিদ্যাটা সাইকেল 2তে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল সাইকেল প্ল্যান। এবং এই পদার্থবিজ্ঞানের এই অনলাইন ব্যাচে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি, হচ্ছে খন্দকার তৌহিদ ইমাম, এবং তন্ময় ধর ভাইয়া থাকবে। তোমাদের নেক্সট ফিজিক্সের ফ্রি ক্লাসটা, যেটা হয়তো বা জুন মাসে হবে, এক্সাক্ট তারিখটা তোমরা আবার ওই যে পেজ থেকে জেনে যাবা, সেই তন্ময় ধর ভাইয়া কিন্তু হচ্ছে তোমাদের ফিজিক্স ফ্রি রে সেকেন্ড ক্লাসটা ইনশাল্লাহ নিবে। আচ্ছা, আমরা দুইজন তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। এই ফ্রি ক্লাসগুলি দেওয়ার কারণ এইটাই যে তোমরা যেন আইডিয়া পাও যে আমরা কিভাবে ক্লাস নিই। এবং তোমাদের রুটিনটা কি থাকবে, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8:30টার সময় তোমাদের ফিজিক্স ক্লাসগুলি হবে। আচ্ছা, এবং তোমাদের কোর্সের প্রাইস, অর্থাৎ তোমরা যদি পিসিএমবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা একসাথে কেনো, তাহলে তোমাদের কোর্সের প্রাইস 4000। আর শুধুমাত্র ফিজিক্সের একটা সাইকেল যদি কেনো, অর্থাৎ প্রথম সাইকেলটা, তাহলে কোর্সের প্রাইস হচ্ছে 1500 টাকা।
বাট ডিসকাউন্ট চলতেছে, সো ডিসকাউন্টটা থাকতে থাকতে কিনে নাও। তোমার এখন বর্তমানে প্রাইসটা হচ্ছে 1300 টাকা, আর ওইটার প্রাইসটা হচ্ছে 3500 টাকা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। জাস্ট লাস্ট একটা কথা, ক্লাসটা কেমন লাগলো সেটা জানাইতে পারো কোথায়? আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস, সেই গ্রুপটাতে তুমি চাইলে তোমার ক্লাস নোটটা শেয়ার করতে পারো, পাশাপাশি আজকের ক্লাসটা কেমন লাগলো সেইটাও তোমরা একটু জানাই দিতে পারো, যেন বাকি বন্ধুরাও দেখতে পারে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আচ্ছা, লেকচার শিট দেখো, তোমাদের কমেন্টে একটা পিন কমেন্ট দিয়ে দেওয়া আছে, সেই কমেন্টে তোমরা যদি ক্লিক করো তোমরা কিন্তু লেকচার শিটটা পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে যদি না পাও অ্যাপে থাকবে, তোমরা অ্যাপে দেখো লেকচার শিটটা পিন কমেন্ট, দেখো কমেন্টে একটা লিংক আছে, সেই লিংকে কমেন্ট করলে এই চ্যাপ্টারের পুরো লেকচার শিটটা পেয়ে যাবে। এবং ক্লাসটা কেমন লাগলো এবং ক্লাসে যারা লেকচারটা তুলছো তারা কিন্তু সেই লেকচারটা অর্থাৎ তোমার হ্যান্ড নোট এবং ক্লাসের এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপটাতে জানাই দিতে পারো। সো লিংকটা কাজ করবে অবশ্যই দেখো, বা লিংকটা যদি কাজ না করে আমি দেখতেছি, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কমেন্টেও জানাই দিতে পারো ক্লাসটা কেমন লাগলো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার হচ্ছে অনলাইন ব্যাচে দেখা হবে। সো সেই জায়গায় আরো ক্লাস নিব ইনশাল্লাহ আমরা একসাথে। যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আচ্ছা না, ফিজিক্স কোর্সটা 1500 টাকা, বাট বর্তমানে ডিসকাউন্টে 1300 টাকা, শুধুমাত্র সাইকেল 1, পুরাটা না, টোটালটা একসাথে কিনলে 5000 টাকা লাগবে। সো তোমরা একসাথে পুরো 4টা সাইকেলও কিনে নিতে পারো। মুনিশ আলম এই ক্লাসটার রেকর্ডেড হচ্ছে তোমার লাইব্রেরিতে সেকশনে থাকবে, যদি কোনো কারণে না পাও সো এই যে গ্রুপটাতেও কমেন্ট মানে পোস্ট করতে পারো, আমরা ইনশাআল্লাহ জানাই দেওয়ার চেষ্টা করব, বা হেল্পলাইন তো থাকি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।